আকাশ, এ নাও পিৎজা। এই ঠিকানায় গিয়ে দিয়ে আসো, তবে সাবধান। স্যার সাবধান কেন? তুমি যার বাসায় যাচ্ছ ওটা একটা মেয়ের বাসা, আর ওই বাড়িতে তোমাকে 30 মিনিটে পৌঁছাতে হবে। আর যদি না পারি? তাহলে তোমাকে চাকরিটা হারাতে হবে। আর পিৎজার জরিমানা এবং মেয়েটা তোমার সাথে কি করবে তা একমাত্র মেয়েটাই জানে। স্যার আপনি আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি না তোমাকে, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ওই মেয়ে অনেক সাংঘাতিক। তাহলে স্যার আমাকে জেনে শুনে কেন ওখানে পাঠাচ্ছেন? তুমি ছাড়া আর যাওয়ার মতো কেউ নাই। তাছাড়া যদি খাবার দিয়ে না পাঠাই তাহলে আমার কোম্পানি আর টিকবে না, তাই তোমাকেই যেতে হবে। ঠিক আছে স্যার, আমাকে যখন বলির পাঠা করার ইচ্ছা আছে তখন আপনাকে আর কি বলবো বলেন। দিন তাহলে আমি নিয়ে যাচ্ছি। পিৎজা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেক জ্যাম ছিল। এইদিকে সময় মতো না পৌঁছাতে পারলেও সমস্যা অনেক, তাই কি করবে বুঝে উঠতে পারছে না। সেজন্য বাইক একটা পাশে রেখে হেঁটে বাড়ির সামনে আসে। ওখানে আসার পর বাড়ির সামনেই কলিং বেল চাপ দিলে 1 মিনিট পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। আকাশ তো মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর মেয়েটা বিরক্ত হয়ে বলে, আইজি মিস্টার, কয়টা বাজে? ম্যাম বেশি না, 11:31 বাজে। আপনার আসার সময় কয়টা ছিল? এই তো ম্যাডাম 1 মিনিট লেট করে ফেলছি। কি, আপনার কাছে 1 মিনিট কম হয়ে গিয়েছে? কমই তো মনে হয়। তাছাড়া রাস্তায় এত জ্যাম ছিল যে আমার আসতে তো 1 মিনিট লেট হবেই। দেখছেন না আমি কেমন ঘেমে গিয়েছি। কোথায় ভিতরে নিয়ে গিয়ে একটু ঠান্ডা খাওয়াবেন তা না করে কথা শোনাচ্ছেন। ও তাই না? সত্যি তো। আচ্ছা ভিতরে আসুন। ধন্যবাদ ম্যাডাম, তবে একটু লেবু চিপে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। ও তাই, আচ্ছা আসো, তোমাকে লেবু রস খাওয়াচ্ছি আমি। লেবুর রস না তো, লেবুর রসের পানি চেয়েছি। ওই একই হলো, বসুন এখানে, আমি এক্ষুনি আনছি। ইরা চলে যাওয়ার পর আকাশ তো মহা খুশি। কেননা স্যার ওকে যা যা বলেছে তার কোনো কিছুই হয়নি এখানে, তাই খুশিতে বসে আছে। কিছুক্ষণ পর ইরা সত্যি সত্যি পানি নিয়ে এসে আকাশকে দেয়। যখনই খেতে যাবে কেমন একটা গন্ধ বের হচ্ছে। ভালো করে শুকে দেখে ভিম সাবানের গন্ধ বের হচ্ছে। তাই ইরার দিকে তাকিয়ে দেখে ও হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনার হাতে লাঠি কেন? আবার জিজ্ঞাসা করছি লাঠি কেন? তোর সাহস কি করে হয় আমাকে দিয়ে কাজ করানো? আজকে তোর এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবি। প্লিজ আন্টি আমাকে ছেড়ে দেন। আর জীবনেও আমি আপনার বাসার সামনে তো দূরের কথা, এই রাস্তা দিয়েও কখনো আসবো না। কেন, আমি কি দেখতে খারাপ, নাকি আমার বাসা দেখতে খারাপ, নাকি এই রাস্তাগুলো দেখতে খারাপ? কোনটা খারাপ বল? সবাই ভালো, কিন্তু আপনি ভালো না। কথাটা শুনি ইরা আকাশের পায়ে মারতে শুরু করে। এইদিকে আকাশ ওর থেকে পালানো শুরু করে, কিন্তু কোনোভাবেই পারছে না। কেননা রুমের মধ্যে ইরা আগে থেকে দরজা লক করে রেখেছিল, তাই বের হতেও পারছে না। কিছুক্ষণ মারতে মারতে হঠাৎ ইরা ব্যালেন্স হারিয়ে আকাশের গায়ের উপর এসে পড়ে। এতে ওদের দুজনের ঠোঁট এক হয়ে যায় কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর, তোর সাহস তো কম না, তুই আমাকে? আমি কখন করেছি? আপনি নিজেই তো এসে করলেন। চুপ শালা, বের হ এখান থেকে। আগে টাকাগুলো দিন, তারপর আমি বের হব। কিসের টাকা? বারে, আমি যে পিৎজা নিয়ে আসলাম তার টাকা কে দিবে শুনি? তুই যে 1 মিনিট লেট করেছিস তা তুই ভুলে গিয়েছিস। তাছাড়া তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এক্ষুনি আমার বাসা থেকে বের হবি তুই। না, আমি টাকা ছাড়া বের হব না। না বের হলে তোকে এক্ষুনি গুলি করে মারবো। কথাটা বলে বন্দুক বের করে আকাশের দিকে তাক করে। আকাশ তো দেখে ভয়ে প্রায় শেষ। আমাকে মারবেন না, আমি এখনই বের হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়ে পড়ে। তবে বেশি দূর যেতে পারেনি, কেননা তার আগেই কিছু গাড়ি ঢুকতে থাকে ওই বাসাতে। ওরা বাড়িতে ঢুকতেই আকাশকেও দাঁড় করায়। ওই প্লিজ এই দিকে আয়। স্যার আমার নাম তো পিৎজা না। তা তো আমি জানি না, তুই এখানে কেন? আমি তো ম্যাডামের জন্য পিৎজা নিয়ে এসেছি, কিন্তু 1 মিনিট লেট হয়েছে বলে আমাকে একে তো মারলো, তার উপরে টাকাও দিল না। ওহ, আয় আমাদের সাথে। না আমি যাব না। কেন? গেলে এবার হয়তো আমাকে মেরেই ফেলবে। আর তুই যদি না যাস শালা, আমরা তোকে মেরে ফেলবো। প্লিজ এরকমটা করবেন না,
এখন থেকে সত্যি সত্যি এখানে এসে ভুল করেছি। আপনাদের সাথে গেলেও মারা পড়বো, আবার না গেলেও মারা পড়বো। ওই দজ্জাল মেয়ের হাতে মরার চেয়ে আপনাদের হাতে মরা অনেক ভালো। তাই আপনারাই আমাকে মেরে ফেলুন, তবে মারার আগে আমার একটা শেষ ইচ্ছা তো পূরণ করবেন। ঠিক আছে, বল তোর কি ইচ্ছা? আমার শেষ ইচ্ছা ওই মেয়েটাকে বিয়ে করা। শালা, তুই না একটু আগে বললি ওই মেয়ে তোকে মারতে চায়, তাহলে এখন কোন কারণে ওকে বিয়ে করতে চাচ্ছিস? আরে মেয়েটা তো সুন্দর আর কিউট, ওকে বিয়ে করে মরতেও রাজি। তুই শালা আসলেই একটা খারাপ। আমার তো কোনো বোনও নেই, তাহলে আমাকে কেন বারবার শালা বলে ডাকছেন? কারণ তুই যে মেয়েটাকে বিয়ে করতে চাস, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। আর তুই ভাইয়ের মতো ওই মেয়েটাকে আমার হাতে তুলে দিবি। আমি এতটা খারাপ ছেলেও নই যে তোর সাথে ওর বিয়ে দিব। দেখ, তুই একটু বেশি বকবক করছিস। একে নিয়ে চল ভিতরে। ওরা আকাশকে জোর করে নিয়ে আসে। এইদিকে ইরা এত চেঁচামেচি শুনি বের হয়ে নিচে আসে। ইরা ওদের দেখে, কিরে, টাকা দেইনি বলে এখন লোক ভাড়া করে এনেছিস? এই আমাদের দেখে কি তোর ভাড়াটিয়া মাস্তান মনে হয়? ওই রকমই তো মনে হয়। কি এত বড় অপমান! আই বেটা, তুই কোন হরিদেশ পাল রে, হ্যাঁ, যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? দেখছেন ভাই, আমি আপনাকে আগেও বলেছি, এই মেয়েকে যদি বিয়ে করেন তাহলে আপনার জীবনটা তেজপাতা করে ফেলবে। ওয়েট ওয়েট, এখানে কার বিয়ে হচ্ছে? আর তার সাথে এরা কারা? কার সাথে আবার? এনার সাথে। উনি তো আমাকে বিয়ে করবে আর সাক্ষী হিসাবে আমাকে এখানে এনেছে। কি? কার এত বড় সাহস হলো আমাকে বিয়ে করার? আমি না, এই যে এই লোকটা। তুই বল, এখন কি বিয়ে করবি নাকি গুলি খাবি? খুশি খাবো না, খাবো তোর শরীরটা, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পর। কথা শুনে ইরা গুলি করতে থাকে রাগে। গুলি করতে থাকে, কিন্তু কারো শরীরে লাগেনি গুলি। ইতোমধ্যে গুলি শেষ হয়ে যায়। এখন কি করবি? এখন তোকে বাঁচাবে কে? দেখুন প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। করবো না মানে? আমি তো করতেই এসেছি। তাহলে আমি ওনাকে এখানে বাঁচাতে এসেছি। ও তাই নাকি? তা ডেলিভারি বয় হয়ে আমাদের মতো লোকেদের সাথে কি করে পারবি তুই? তা তো কাজে বলে দেবে। তার আগে ম্যাডাম, আমার পিৎজার টাকা দিয়ে দিন, আমি তাহলে ওদের হাত থেকে আপনাকে বাঁচাবো। ঠিক আছে, আমি তোমার সব টাকা তো দিব, বাড়তি আরো টাকা দিব। প্লিজ আমাকে বাঁচান। হা হা হা, এ কি রে, আমাদের সাথে টক্কর দিতে, তাও আবার খালি হাতে? প্লিজ আমাকে বাঁচান। এ ধর শালারে, আগে একে মারবো, তারপর ওর সাথে রাত কাটাবো। বাকিরা আকাশের কাছে এসে মারতে থাকে, কিন্তু আকাশও কম না, ওদের মারতে থাকে এক এক করে। ওরাও মার খেয়ে পড়ে আছে। ওদের মধ্যে একজন গুলি করে, কিন্তু গুলিটা আকাশের লাগেনি। তাই আকাশ ওখান থেকে বন্দুক নিয়ে কয়েকটা গুলি করে। বাকিরা তো পালিয়ে যায়, কিন্তু একটা লোক পালাতে পারেনি, তাই ওর শরীরে এসে গুলিটা লাগে আর ও ওখানেই মারা যায়। এতে ইরা তো অনেক ভয় পেয়ে যায়। এটা কি করলেন? আপনি তো দেখি এদের সত্যি সত্যি মেরে ফেলেছেন। ওদের আর কই, মাত্র একজন। আপনার কাছে একজন মনে হলে কি হয়েছে? বাকিরা গিয়ে এখন পুলিশ ডেকে আনবে, তারপর আমাকে আপনাকে জেলে নিয়ে যাবে। কি হবে তা বুঝতে পারছেন? দেখুন, আগে আমার পিৎজার টাকা দেন। আমি এখানে ভয় শেষ, আপনি এখনো টাকা নিয়ে পড়ে আছেন? আছি, কারণ আপনি টাকা না দিলে তাহলে সে টাকা আমাকে দিতে হবে। সব টাকা দিব, আগে এই লাশটা লুকানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু এটাকে লুকাবো কি করে? আমি জানি না, আপনি মেরেছেন, আপনি লুকাবেন কি করে তা আমি জানি না। এটা কোনো কথা? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আপনাকে বাঁচাতে আমি ওকে মারলাম, আর আপনি কিনা এখন আমাকেই দোষ দিচ্ছেন। দিচ্ছি। কে বলেছে ওকে গুলি করতে? গুলি না করলে তো ওরা আমাকে গুলি করে মেরে ফেলতো। তার বেলায় এখন কথা না বাড়িয়ে এটাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করেন। আগে আমার পিৎজার টাকা দিন। এটা কি আজব লোক রে বাবা, যেখানে নিজের জীবন বাঁচাবে সেখানে কিনা ওই ছেলে টাকা নিয়ে পড়ে আছে। আছি, কেননা টাকা না নিয়ে গেলে চাকরি থাকবে না, আর পুলিশ এসে নিয়ে গেলে জীবনটা আর থাকবে না। এরপর ওরা দুজনেই লাশটাকে ধরে ওদের বাসার পেছনে একটা মেন হল আছে, ওটাতে ফেলে দেয়। কেননা এখানে যা ফেলা হয় তা সরাসরি বুড়িগঙ্গা নদীতে চলে যায়। তবে নদীতে যেতে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগবে, তাই ওই লাশটাকে ফেলে দিয়ে বাসায় আসে।
যাক পাপা, আপদ বিদায় হলো, এবার আপনি যেতে পারেন। কিন্তু টাকা? আবার টাকা টাকা করছেন, দিব না আপনার টাকা। কিন্তু ওই রক্তগুলো পরিষ্কার করবেন কি করে? ডিটারজেন্ট বা লাইজল দিয়ে পরিষ্কার করলে আর দেখা যাবে না। এই যে ম্যাডাম, আমরা সবাই এরকম ভাবি, কিন্তু ফরেন্সিক টিম যখন ওদের কেমিক্যাল এখানে দেবে তখন রক্তের দাগগুলো ফুটে উঠবে। তাহলে এখন উপায় কি? আগে তো পিজ্জার টাকা পেতাম, কিন্তু আপনি দিলেন না, তাই এখন পুরো 1 লাখ দিলে আমি সব কিছু এখান থেকে পুরো সাফ করে চলে যাব, নয়তো আপনি ফাঁসবেন, তাতে আমার কি? এই না না, দিচ্ছি টাকা, তবু আমাকে বাঁচান। ইরা টাকা নিয়ে আসে। এইদিকে আকাশ রান্নাঘরে গিয়ে অনেক কিছু দিয়ে একটা কেমিক্যাল বানায়, ওইগুলো দিয়ে পরিষ্কার করে দেয়। আর বোঝা যাবে না। 100% বোঝা যাবে না, নিশ্চিত থাকতে পারেন। যাক ভালো, এবার আসুন। আর কখনো যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি। আমি আপনাকে আমার এই মুখ দেখানোর জন্য বসে নেই, বুঝলেন? ওখান থেকে চলে আসে, এসে ওর পিৎজা অফিসে আসে। আকাশকে এত লেট করে আসতে দেখে উনি জিজ্ঞেস করে, তখন ওনাকে বলতে থাকে কি কি হয়েছে। তবে সবকিছু বলতে ওই সবকিছু বলেনি। সবটা শেষ করে আকাশ ওর বাসায় চলে আসে। পরের দিন সকালে কাজে আসে, তখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সেই সময় একটা গাড়ি আসে। স্যার, ভিতরে এসে বসুন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু তোমাদের না বলেছি আসার আগে আমাকে বলে দেবে, কিন্তু তোমরা কোনো কিছু তো আমাকে জানাও না, হুট করে চলে আসো, এতে কতটা সমস্যা হবে বুঝতে পারছো? সরি স্যার, আসলে জরুরি অনেক বেশি, তাই আমরা না বলে চলে এসেছি। এখন তাহলে চলো, কোথায় যেতে হবে? আগে ভিতরে এসে বসেন, তারপর বলতেছি। আকাশ ভেতরে গিয়ে বসে পড়ে। তখন ওরা আকাশকে কিছু একটা বোঝাতে থাকে। আকাশ বুঝতে থাকে। এইদিকে গাড়ি তো চলছে, সেদিকে সবটা জানার পর সামান্য একটা কাজের জন্য তোমরা আমাকে ডেকে এনেছো, এই কাজটা তো তোমরাই করতে পারতে। তা তো পারতাম, কিন্তু বড় স্যার বলেছে আপনাকে নিয়ে যেতে, যেন অপারেশনে কোনো ভুল না থাকে। তাছাড়া উনি আমাদের উপর নির্ভর রাখতে পারছে না যে আমরা আজও সবটা শেষ করতে পারবো কি না। আগে আমাকে তৈরি তো হতে দিবে, এই অবস্থায় কি যাব নাকি? আমরা সব কিছু নিয়ে এসেছি, গাড়ি থেকে নামা মাত্রই আপনাকে সবটা পরিয়ে দেওয়া হবে। তা তোমরা হাতিয়ার এনেছো তো ঠিকভাবে? স্যার, এক কথায় যা যা লাগবে সবই নিয়ে এসেছি, কোনো কিছু আমরা বাদ দেইনি। তা আমরা এখন কোথায় যাচ্ছি? এই তো স্যার, আমাদের আজকের অপারেশন হবে সমুদ্রে। ওখানে নাকি কিছু লোক ইয়াবা আর ড্রাগস নিয়ে আসবে। তা সমুদ্রের ওখানে স্পিড বোট রেডি করে আছে তো? জি স্যার, আছে। 1 ঘন্টার পর ওরা সমুদ্রের ধারে এসে নামে। নামার পর ওরা আকাশকে বাকি জিনিস পরিয়ে দিতে থাকে, আর নিজেরাও পরে নেয়। এরপর স্পিড বোটে উঠে ওরা সেই জায়গায় যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা সামনে একটা লঞ্চ দেখতে পায়, তাই ওই দিকে যেতে থাকে নিশানা করে। এইদিকে লঞ্চে থাকা বাকিরা সবটা বুঝে যায়। এটা কি সামনে কারা যেন আমাদের দিকে আসছে? কই দেখি কার আসতেছে। ভালো করে দেখ, ওরা কারা হতে পারে। কারা হতে পারে এরা? বাকিদের বল সাবধান থাকতে, যেই হোক না কেন এইখান থেকে বেঁচে যেন ফিরতে না পারে। পারবে না, ওই তোরা হাতিয়ার নিয়ে তৈরি থাক। ওরা যদি আমাদের উপর হামলা করতে চায় তাহলে তোরা হামলা করবি। এইদিকে ওরা যে আকাশদের দেখতে পেরেছে তা আকাশ নিজেও বুঝতে পেরেছে, তাই ওদের বলে লঞ্চের বাকি চারদিকে যেন ঘুরতে থাকে। ওরাও তাই করে। এইদিকে ওরা তো গুলি করেই যাচ্ছে, কিন্তু স্পিড বোট জোরে যাওয়ার জন্য ওদের নিশানা ঠিকভাবে হচ্ছে না। এইদিকে ঘুরতে ঘুরতে আকাশ কৌশলে 2 জন অফিসার নিয়ে লঞ্চের পাশে থাকা দড়ি বেয়ে উঠতে থাকে। বাকিরা চারদিকে ঘুরতে থাকে, সেজন্য ওরা আকাশ আর বাকি 2 জন অফিসারকে খেয়ালই করেনি। সেজন্য ওরা লঞ্চের ভেতর ঢুকে পড়ে। এভাবে ওরা ওখানে গুলি করতে থাকে ওদের উপর। এতে কয়েকজন মারা যায়। এবার ওদের ছেড়ে আকাশের উপর গুলি করতে আসে। এতে নিচে থাকা বাকি অফিসার উপরে উঠে আসে। এভাবে ওরা 3টা লঞ্চ থেকে প্রায় 10 কোটি টাকার ইয়াবা আর ড্রাগ উদ্ধার করে। তবে 5 জন লোককে জীবিত রেখেছিল, কিন্তু ওরা নিজেরা সুইসাইড করে মারা যায়। স্যার, এখন কি করবেন? যাও একটা প্রমাণ দরকার ছিল, এখন তো তাও হারালাম। সমস্যা নেই, এই লঞ্চ ভালো করে তল্লাশি নাও, কোনো না কোনো সত্য তো পাবই। তার সাথে এখানে থাকা সবার মোবাইল নিয়ে নাও, আর প্রতিটা মোবাইলের ডিটেলস আমার চাই।
ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। কাজ শেষ করে আকাশ চলে আসে। বাকি অফিসার আকাশের কথা অনুযায়ী ওরা কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ, কোথায় তুমি? এই তো রাস্তায়। তাড়াতাড়ি আসো, একটা ডেলিভারি দেওয়ার ছিল। অপেক্ষা করুন, আসতেছি। কিছুক্ষণ পর অফিসে এসে কাস্টমার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় দিয়ে যাওয়ার সময় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তবে গাড়িটা হঠাৎ করে রাস্তার মাঝখানে গাড়ির দরজা খোলার জন্য আকাশ বাইক নিয়ে যাওয়ার সময় দরজায় বাইক লেগে পড়ে যায়। ইরা ব্যাপারটা বুঝতে পেরে বেরিয়ে আসে দেখার জন্য। বের হয়ে যখন আকাশকে দেখে তখন চমকে গিয়ে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? না মানে আপনি যে ছিলেন আমি তা বুঝতে পারিনি। বুঝতে পারেননি বলেই এই অবস্থা করেছেন। আর যদি বুঝতে পারতেন, না জানি আমার কি হাল করতেন। ও মা গো, কোমরটা মনে হয় ভেঙে গেল আমার। বিশ্বাস করুন আমি জানতাম না। আসলে আমাকে একটা লোক বাইক দিয়ে ফলো করেছিল। আমি কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। তাই আমি ওই লোকটাকে ভেবে গাড়ির দরজা খুলে দেই যেন ওই লোকটা ওরকমভাবেই পড়ে যায়। কিন্তু তার মাঝখানে আপনি এলেন কি করে? আমি তো পিৎজা ডেলিভারি দিতে যাচ্ছি, আজকেও লেট, তাই আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম। তাহলে একটা কাজ করেন, আমার গাড়িতে এসে বসুন, আমি আপনাকে পৌঁছে দিব। না থাক, আমি বাইকে করে চলে যেতে পারবো। বাইকের যে অবস্থা, আমার তো মনে হয় আপনি যেতে পারবেন না ঠিক মতো। সমস্যা নেই, আমি যেতে পারবো। ইরা রেগে চলে গেল। আকাশ ভালো করে জানে এখন যদি ওর সাথে যায় তাহলে দেখা যাচ্ছে কি না কি করে বসে। তার উপর ইরার ভালো মানসিকতা আকাশের কাছে ভালো লাগেনি ঠিক মতো, তাই যায়নি। কেননা একবার তো ইরার মানুষের পরিচয় আপনারা পেলেন, তাই দ্বিতীয়বার আর পেতে চায় না। এইদিকে বাইক নিয়ে আকাশ চলে আসে ভার্সিটিতে। কেননা এখানে ভার্সিটির পাশে গার্লস হোস্টেলে ওখানে থাকা একটা মেয়ে অর্ডার করেছিল, তাই বাইরে দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পর ওই মেয়েটাকে কল দেয়। ম্যাম, আপনি কোথায়? আমি তো রুমে, কিন্তু আপনি কে? ম্যাম, আপনি পিৎজা অর্ডার করছিলেন, আমি পিৎজা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে কেন? কি করব, ভিতরে তো আমাকে যেতে দিচ্ছে না। ও সরি সরি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর মেয়েটা নিচে নেমে এলো। মেয়েটার পরনে প্লাজো আর গায়ে একটা টি শার্ট পরা, তবে ওনাও ছিল। সামনে এসে, আমি অর্ডার করেছিলাম। এই নিন ম্যাম আপনার পিৎজা। এই নিন টাকা। আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে তাই না? সমস্যা নেই ম্যাম, এটাই তো আমাদের কাজ। তাছাড়া আমি তাহলে এখন চলি। আচ্ছা, পিৎজা ছাড়া আর কি কি আপনাকে দিয়ে আনানো যাবে? কি কি বলতে? আরে অনেক সময় আমাদের পার্সোনাল অনেক কিছুই তো লাগে, ওইগুলো কি আনানো যাবে? কিন্তু ওইগুলো তো আমরা বহন করি না। আচ্ছা সমস্যা নেই, তাছাড়া করলে কি হবে, আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব আর ডিটেলস বলে দিব, আপনি ওইগুলো কিনে নিয়ে আসবেন, তাতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আপনার নাম্বারটা সেভ করে রাখলাম, যে কোনো সময় কল দিব। আচ্ছা, ভালো থাকবেন। আকাশ ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তানু যখন উপরে যায় তখন ওর রুম মেটগুলো ওখানে আসে পিৎজা খাওয়ার জন্য। কেননা ওরা সবাই পিৎজা খাবে, সেজন্য দুপুরে আর কোনো কিছু অর্ডার করেনি। ওরা পিৎজা খেতে থাকে। তখন ওর বান্ধবী বলে, দোস্ত, ছেলেটা কিন্তু হ্যাপি হ্যান্ডসাম। আমার থেকেও তাই মনে হচ্ছে, এত লম্বা আর বডি কিন্তু জোস। আচ্ছা, পরের বার ওকে একবার উপরে আনিয়ে নে। মাথা খারাপ, দারোয়ান চাচি দেখলে কি করবে বুঝতে পারছিস? আরে কিছু করবে না, আমি সিস্টেমে নিয়ে আসবো। কিন্তু ওনাকে রুমে কেন আনবো? ওই ছেলেটার বডি দেখার জন্য? ছি ছি, মোবাইলে দেখেও কি তোর মন ভরে না? ওই আসতে বল, অন্য কেউ শুনে ফেলবে। আমরা এই রুমে 4 জন থাকি, সবাই তো দেখে, কিন্তু আমি একমাত্র দেখি না। তুই আর দেখবি কি করে, তোর তো কোনো ফিলিংসই কাজ করে না। তোদের তো অনেক কাজ করে, সেজন্যই তো তোরা। ওই থাম থাম, তুই কি সবার সামনে আমাদের বেজ্জতি করতে চাস নাকি? ও মা, আমি কখন সবার সামনে করেছি? ওখানে তো আমরা মাত্র 4 জন, আর তো কেউই জানে না। আরে এখানে না হয় আমরা 4 জন, কিন্তু গল্পে তো লক্ষ লক্ষ মানুষ পড়বে, শুনবে, তখন তো ওরা তোদের সিক্রেট জেনে যাবে। তার মানে আমি যে এতক্ষণ ধরে তোদের সম্পর্কে যা যা বলেছি সব কিছু ওরা জেনে গিয়েছে? সরি রে, আমি না বুঝতে পারিনি। এখন কথা বন্ধ দিয়ে খাওয়া শুরু কর, একটু পরে ক্লাস আছে। ওকে চল তাহলে। এইদিকে আকাশ ওর অফিসে চলে আসে।
ওখানে আসতেই স্যার ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায়। তা ওই পার্সেলের টাকা কোথায়? কাউন্টারে জমা দিয়ে দিয়েছি। এত লেট হলো কেন? রাস্তায় যে কি পরিমাণে জ্যাম সে খবর কি আপনি রাখেন? জ্যাম তো শুধু তোমার জন্যই, আর সবাই তো তোমার মতো জ্যাম মনে হয় না। আচ্ছা বাদ দিন তো, আপনার সাথে খেচাল করার কোনো ইচ্ছা নেই। বিকালে আমার ছুটি লাগবে। কেন? কারণ আছে, বলা যাবে না। তাহলে আমিও ছুটি দিতে পারবো না। এই যে আমি শুধু আসবো না এটা বলে রাখলাম, আপনি ছুটি দিলেও বা কি আর না দিলেও বা কি, আমি তো আসবই না। কি এত বড় অপমান? কেন, আপনার কোনো সমস্যা কি এতে? আমাকে অপমান করবে আর বলবে এতে আমার কোনো সমস্যা আছে কি না? বাহ বাহ, কত সুন্দর কথা বললে তুমি। যাচ্ছি আমি। বেরিয়ে চলে আসি ভার্সিটিতে, কেননা ভার্সিটিতে আকাশ প্রায় সময় আসে, তবে কোনো কাজে তো আসে না। আপনারা আবার অন্য কিছু মনে করে বসবেন না কিন্তু, কেননা এখানে এসে মাঝে মাঝে অর্ডার নিয়ে যায়, তাই আজকেও আসা। কিন্তু আজকে এসে মনে হচ্ছে আকাশ অনেক বড় ভুল করে ফেলেছে, কেননা আজকে যে ছেলেটা অর্ডার করেছে ওই ছেলে অনেক সাংঘাতিক একটা ছেলে, প্রায় সময় ঝামেলা করে ভার্সিটিতে। আজকেও তার ব্যতিক্রম নয়। ওই এদিকে আয়। জি স্যার, বলুন কি লাগবে আপনার? তোরা তো অনেক কিছু দিয়ে থাকিস তাই না? জি স্যার, আমরা একদম হোম ডেলিভারি করে থাকি। তা আমাদের জন্য কিছু ওইগুলোর ব্যবস্থা করতে পারবি কি? ওইগুলো বলতে স্যার একটু খুলে বললেন ব্যাপারটা। আরে বেশি কিছু না, কয়েকটা মেয়ে জোগাড় করে এনে দিতে পারবি? ছেলেটার কথা শুনে আকাশের তো সেই রকম রাগ হয়, কিন্তু কোনো কথা বলে না, কেননা এখানে কোনো কিছু করলে ঝামেলা হতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কোনো কথা বলছে না। একটু পরেই, দেখুন স্যার, আমাদের এখান থেকে এসব কিছু করা হয় না, তাই এগুলো চাইবেন না। বুঝলাম। তা আর একটা কথা জানার ছিল। কি কথা? আমরা তোকে কিছু ড্রাগস দেব, ওইগুলো তুই একটু সাবধানে একটা ঠিকানা দেব, ওই জায়গায় কি পৌঁছে দিতে পারবি? পারবো, কিন্তু টাকা লাগবে বেশি। এই নিয়ে 10 প্যাকেট, এই ঠিকানা পৌঁছে দিবি, আর এর জন্য তোকে 10,000 টাকা দিলাম। কি এতগুলো টাকা দিবেন আমাকে? দেব, তবে সাবধান, কেউ যেন জানতে না পারে। চিন্তা করবেন না স্যার, কেউ জানতে পারবে না। টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। ওই ঠিকানায় গিয়ে দেখে একটা পুরনো বাড়ি, তাই বাড়ির দিকে যেতে থাকে। ভেতরে কিছু মানুষের আওয়াজ, সাথে বন্দুক চলারও আসছে, তাই ভয়ে ভয়ে ভেতরে আসে। ওকে দেখে ফেলে কিছু লোক। এই কে হে রে তুই, এখানে কি করে এলি? জি, আমাকে একজন এই ঠিকানাটা দিয়েছে, বলেছে এখানে এসে যেন এই প্যাকেটগুলো দিই। ওহ ভালো, তাহলে তাহলে দে প্যাকেটগুলো। কিন্তু আপনাকে কেন দেব? তাহলে কাকে দিবি তুই? আপনাদের বস যিনি, তাকে দেব। উনি তো ভিতরে আছে, তাই আমাকে দে। ওরা আমাকে বলে দিয়েছে আপনাদের বসের কাছে দেওয়ার জন্য, তাই আমি ওনাকে দেব। আচ্ছা চল তাহলে। লোকটা ওদের বসের কাছে নিয়ে যায়। ওদের বস তখন ওখানেই ছিল। এ ছেলেটা কে রে? বস এই ছেলেটাকে দিয়ে এই পার্সেলগুলো পাঠিয়েছে। তা ওকে ভিতরে কেন নিয়ে এসেছিস? বস ও নাকি আপনাকে ছাড়া কারো কাছে দেবে না, তাই আপনার কাছে নিয়ে আসা। আচ্ছা যখন এসেছিস তখন দে আমার কাছে। একটু অপেক্ষা করেন। মোবাইল বের করে ওখানে থাকা একটা লোকের কাছে দেয়। এটা দিয়ে কি করব? কি করবেন মানে? আমাদের ছবি তুলবেন? ছবি কেন? বাড়ি যারা আমাকে পাঠিয়েছে ওদের তো দেখাতে হবে যে আমি পার্সেল ওদের বসের কাছে দিয়েছি। কি মুশকিলে পড়লাম রে বাবা। আচ্ছা নে ছবি তোল। ওরা ছবি তুলে। আকাশ ছবি নিয়ে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে ওর অফিসারদের ছবিগুলো পাঠিয়ে দেয়। ওরা ছবি দেখা মাত্রই বুঝে যায় যে কি করতে হবে, তাই সে অনুযায়ী কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ তো বাসায় এসে ঘুম দেয়। রাতের বেলায় তানু কল দেয় আকাশকে, যদিও আকাশ তা জানতো না যে ওটা তানুর নাম্বার ছিল। কে বলতেছেন? আমি তানু বলছি। জি বলুন। আমাকে চিনতে পেরেছেন কি? জি না। আচ্ছা, আমি ওই তানু যাকে আপনি মহিলা হোস্টেলে পিৎজা দিতে এসেছেন এই যে কয়েকদিন আগে, আমি সেই মেয়েটি। এবার চিনতে পেরেছি। তা কি জন্য কল দিয়েছেন বলেন তো? আমার আসলে কিছু লাগবে। কি লাগবে? ওইগুলো। ওইগুলো বলতে কি? তানু এরপর নাম আর বাকিগুলোও বলে। সবটা শুনেই, ছি ছি, আমি ওইগুলো আনতে পারবো না। কেন? আনলে সমস্যা কি? অনেক সমস্যা, তার চেয়ে ভালো আপনি কিনে নেন। আমি পারলে তো আর আপনাকে কল দিয়ে বলতাম না।
দেখুন আমি পারবো না। না মারলে আমি কিন্তু কি করবেন? আমি আপনার নামে আপনার বসের কাছে নালিশ করব। তাতে কোনো লাভ হবে না। লাভ হবে কি হবে না তা তো আমি দেখব। আপনি শুধু দেখেন আমি কি বলি। দেখুন বানিয়ে বানিয়ে কিন্তু কিছু বলতে যাবেন না। আমি তো ওই রকম কিছুই বলবো। দেখুন ভালো হবে না কিন্তু। তাহলে আমার কথা মেনে নিন। আকাশ কোনো উপায় না পেয়ে তানুর কথা মেনে নেয় আর কি কি আনতে হবে সবটা জেনে নেয়। তার সাথে কিছু টাকা তানু পাঠিয়েও দেয়। পরের দিন সকালে মার্কেট আসে ওইগুলো কেনার জন্য। অনেক ঝামেলার পর আকাশ দোকানে ঢুকে পড়ে, তবে মুখে মাস্ক পরা ছিল। দোকানে যাওয়ার পর দেখে ওখানে ইরা ছিল, তাই যখনই বের হতে যাবে ইরা দেখে ডাক দেয়, এই যে ডেলিভারি বয়, এদিকে আসুন তো। আকাশ তো না শোনার ভান করে বেরিয়ে যেতে যাবে, তখনই ইরা দৌড়ে এসে সামনে চলে আসে। কি ব্যাপার, কথা বলছি না কেন? আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন দাঁড়াবো? এই যে আপনি একজন ডেলিভারি বয়, তাই এত ভাব দেখাবেন না আমাকে। এখানে কেন এসেছেন জান না? এখানে মেয়ে ছাড়া পুরুষ লোকের ঢোকা নিষেধ। কই, কেউ তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। তাহলে এখন দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। বের হতে যাবে তখনই ইরা আবার বলে ওঠে, আপনার কণ্ঠটা কেমন যেন ছেঁড়া ছেঁড়া লাগতেছে। আমার কণ্ঠ? আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে। আপনি যাকে আমাকে মনে করছেন আমি সে নই। হতেও পারে, তাহলে এখান থেকে বের হন। কোনো মতে বের হয়ে অন্য আরেকটা দোকানে যায় আর ওখান থেকে সব কিছু কিনে বের হয়ে আসে হোস্টেলে। ওখানে আবারও তানু এসে আকাশকে নিয়ে ভেতরে আসে। এতে অনেক মেয়েই তাকিয়ে আছে ওদের দিকে, কেননা মেয়েদের হোস্টেলে একটা ছেলে ঢুকেছে সেজন্য। ম্যাম আমি ভিতরে আর যেতে পারবো না। কেন পারবেন না? এটা তো মেয়েদের হোস্টেল, এখানে আপনাদের কত কি না কি পড়ে থাকে। তারপর আপনার রুমে কোনটা কোন দিকে পড়ে আছে, কোন মেয়ে কী অবস্থায় আছে তা তো জানি না, সেজন্য ভয় করে যেতে। আচ্ছা তোমরা কি মনে করো মেয়েরা অগোছালো থাকে? আমি তো তা বলিনি, আমি শুধু বলেছি এইভাবে যদি অন্য কোনো মেয়ে আমাকে দেখে আবার চিৎকার করে ওঠে। কোনো কিছু হবে না, চলো আমার সাথে। আকাশ রুমে গিয়ে দেখে মোটামুটি সবকিছু অনেক পরিপাটি। বসুন এখানে। তা যা যা আনতে বলেছি তাতে এনেছেন তো? জি সব এনেছি, এই প্যাকেটে সবই আছে। তা কোনো অসুবিধে হয়নি তো? কত রকমের যে অসুবিধা হয়েছে তা বলার বাইরে ছিল। একটা ছেলে হয়ে এগুলো কেনার প্রথম অভিজ্ঞতা হলো। চিন্তা করবেন না, এখন থেকে ট্রাই করতে থাকুন, তাহলে সামনে আর কোনো অসুবিধে হবে না। সামনে কেন? আবারও কি আনতে হবে নাকি আপনার জন্য? আমার জন্য না হলেও ভবিষ্যতে গার্লফ্রেন্ড বা বউয়ের জন্য তো লাগবেই। তা পরেও দেখা যাবে। আচ্ছা, তা সেরকম কেউ আছে নাকি? একদমই না। যাক, ভালোই হলো। আচ্ছা আমি তাহলে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। সমস্যা নেই, দেখতে পারেন। তানুর সবটা দেখে অনেক পছন্দ হয়। বাহ, আপনার পছন্দ আছে বলতে হবে। কি যে বলেন না। আচ্ছা এই নিন টাকা, আপনি তাহলে এখন আসতে পারেন। ঠিক আছে ম্যাম। 1 মিনিট, আমি গায়ে দিয়ে দেখে আমাকে দেখতে কেমন লাগে জানাবেন তো কেমন লাগে? কি? দেখুন প্লিজ এমনটা করবেন না, আমি পারবো না দেখতে। আমার দেখাতে সমস্যা না হলে আপনি ছেলে হয়ে আপনার দেখতে সমস্যা কোথায়? দেখুন আমি যাচ্ছি। টাকা নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে পড়ার পরই তানু তো আকাশের সরলতা দেখে অনেক মুগ্ধ হয়। এইদিকে আকাশের ফোনে কল আসে। স্যার আপনাকে একবার আসতে হবে। আচ্ছা আসতেছি আমি। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে অফিসের দিকে। ওখানে গিয়ে নিজের মতো করে সব কথা শুনতে থাকে। সবটা শোনার পরেই, তুমি বলতে চাচ্ছ ওদের পিছনেও আরও কারো হাত আছে? জি স্যার। এখন কি করব তাহলে? কি আর করবে, ওকে দৌড়ে আনার ব্যবস্থা করো, তাহলে আস্তে আস্তে ওর মুখ থেকে কথা বের করে নিতে পারে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে এখন আসি। তা ওই দিকের কী খবর? স্যার আপনাকে হয়তো কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। দেশের বাইরে কেন? সে তো জানি না, তবে আমি আপনাকে কালকের মধ্যে শিওর হয়ে জানাবো। ওকে তাই করিও। এখন তাহলে আমি যাচ্ছি। আর ওই লোকটাকে যেভাবে হোক খুঁজে দৌড়ে আনার ব্যবস্থা করো, ওর মুখ থেকে কথা বের করে নাও। কথাগুলো বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে বাইক নিয়ে বেরিয়ে আসছিল, তখন ভার্সিটির সামনে কিছু ছেলে ছিল। ওরা দাঁড় করায়। এইদিকে আয়। জি ভাই বলেন। কাল যে তোকে বলেছিলাম ওইগুলো দিয়ে আসার জন্য, তা দিয়েছিস তো? জি ভাই, যে লোকের কাছে বলেছেন তাকে দিয়েছি। তুই কি তাকে চিনিস নাকি? না ভাই, আমি ওনার সাথে ছবি তুলে এনেছি। কই দেখি।
ছবি মোবাইল থেকে বের করে দেখায়। এতে তো ওরা অনেক অবাক হয়ে যায়। কি ব্যাপার আপনার? অবাক হচ্ছেন কেন? কেন না, ওরা আজ পর্যন্ত কখনো ছবি তুলতে পারেনি ওনার সাথে, আর তুই কি না একদিনে সব কিছু করে ফেললি। তা যদি আর কোনো সাহায্য লাগে তাহলে বলবেন কিন্তু। বাহ, তোর দেখি সাহসও হয়ে গেছে অনেক। তা তো হবেই, কতগুলো টাকা দিচ্ছেন, সেজন্য হওয়াটা তো স্বাভাবিক। চিন্তা করছি না, 4 দিন পরে একটা বড় অর্ডার আসবে, সেই অর্ডার তোকে দিয়ে করাবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওখান থেকে বেরিয়ে আসে। এরপর আরও বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে থাকে। এভাবে রাত পার হয়ে যায়। আর অফিসাররা কল দিয়ে জানায় আকাশকে দেশের বাইরে যেতে হবে। তাই আকাশ ওর স্যারকে কল দেয়। কি ব্যাপার আকাশ, তুমি এত রাতে কল দিয়েছো? স্যার, আমার যে কয়েকদিনের ছুটি লাগবে। কিন্তু কেন? স্যার, আপনি তো আমার ব্যাপারে সব কিছু জানেন, কেন আমি এইভাবে এখানে আসা। তা তো জানি, তা আমাকে এখন কি করতে হবে? বেশি কিছু না, আমি 5 থেকে 7 দিনের জন্য দেশের বাইরে যাব, তাই ওই কয়েকদিন আপনি এদিকটা সামলিয়ে রাখবেন। ঠিক আছে। সকালবেলা বেরিয়ে পড়ে। ঠিক তখনই তানু আবার কল দেয়। কি ব্যাপার, আপনি তো সকাল সকাল কল দিচ্ছেন? কি, তোমার জন্য সকাল মনে হচ্ছে? এখন 10টা বাজে। তোমার সাথে দেখা করতে চাই আমি। তা তো এখন সম্ভব না, আমি একটা জায়গায় যাচ্ছি, আসতে 7 দিনের মতো সময় লাগবে। ও আচ্ছা, সমস্যা নেই, কল দিয়ে তো কথা বলতে পারবো। তাও সম্ভব না, সিম বন্ধ থাকবে। তাহলে তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? তার জন্য হোয়াটসঅ্যাপ আছে, ওখানে কল দিতে পারেন। ওকে, তাই হবে। কিন্তু কোথায় যাচ্ছ তা কি জানা যাবে? ফিরে এসে জানাবো। কল কেটে দিয়ে এয়ারপোর্টে ঢুকে যায়। তারপর সব কাজ শেষ করে টিকিট নিয়ে বেরিয়ে পড়ে বিমানে ওঠার উদ্দেশ্যে। বিমানে গিয়ে বসে পড়ে আর ঘুমিয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন জেগে মুখের থেকে পর্দাটা সরায়, তখন আকাশ চমকে ওঠে। কেননা পাশে ইরা বসে আছে, সেজন্য আকাশ অবাক হয়। কি ব্যাপার, এই মেয়েটা এখানে কেন? এইদিকে ইরাও ঘুমাচ্ছে, তাই আর লেট না করে মুখে পর্দা দিয়ে আবারও ঘুমিয়ে যায়। কয়েক ঘন্টার পর ওরা আমেরিকায় এসে নামে। যদিও ইরা এখনো জানে না যে আকাশ ওর পাশের সিটে বসেছে। ওরা দুজনেই আলাদা আলাদা ভাবে বের হয়ে চলে আসে। আকাশ তো আলাদা একটা হোটেলে এসে ওঠে। ওই হোটেলটা ওই দেশের কোনো ভিআইপি লোক আসলে এখানে রাখা হয়। আকাশ যেহেতু এখানে কাজে এসেছে, তাই ওকে ওইভাবেই রাখা হয়। অনেক সিকিউরিটির মধ্যে আকাশ থাকতে লাগে। পরের দিন সকালে বের হয়ে চলে আসে ওনাদের অফিসে। ওখানে আকাশ ছাড়া আরও অনেক অফিসার ছিল, তাই ওনারা এক এক করে কথা বলতে থাকে। আকাশও সবটা শুনতে থাকে। কেন ওকে আনা হয়েছে এখানে তা নিয়ে কথা বলতে থাকে। আকাশ, তাহলে তোমার বক্তব্য কি? আমি আর কি বলবো, সব তো আপনারই বলে দিলেন। কিন্তু তোমাকে যখন এনেছি তখন তোমার সুযোগ সুবিধাও তো আমাকে দেখতে হবে। আমার তেমন কিছু চাই না, শুধু এতটুকু বলবো, আমাকে যেন আপনার লোকেরা ফলো না করে। আমি কোথায় যাই বা না যাই, আমাকে ওরা ফলো করতে পারবে না, কিংবা এবং কি আমার সাথে যাদের পাঠাবেন ওদের অবশ্যই বলবেন আমার কথা যেন শুনে ওরা। চিন্তা করো না, তুমি যেভাবে বলতেছো ঠিক সেভাবেই আমি ওদের সব কিছু বলে দিব। তাহলে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কোথায় যাবে? আমি তাহলে আপনাদের একটু আগে কি বললাম? কই, কি বললে? এই যে আমি কোথায় যাব না যাব এই নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছে যেতে পারো। যদি কোনো আইনগত সমস্যায় পড়ো, এই কার্ডটা দেখাবে। কি আছে এই কার্ডে? সবটা তোমাকে জানতে হবে না। ওনাদের সাথে কথা বলে বেরিয়ে আসে। ওখানে আকাশের কিছু গোয়েন্দা আছে, যা সব কিছুর উপর নজর রাখে। ওদের সবটা বুঝিয়ে দেয় কি কি করতে হবে। কিছুক্ষণ পর, স্যার আপনি কোথায়? কেন বলো তো? স্যার আপনি যে লোকটার ছবি দিয়েছেন ওকে তো তুলে এনেছি, আর ওর মুখ থেকে আমরা সব সত্যি কথা বের করেছি, কার কার কাছ থেকে কি আনে বা না আনে সব কিছু। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? সমস্যাটা হলো ওর উপরে আরও 10 জন আছে। তাহলে ওর থেকে ঠিকানা নিয়ে যাও ওখানে। তা যে সম্ভব না স্যার। কেন সম্ভব না? কেননা ওই লোকটা যার কাছ থেকে মাল আনে ওই শুধুমাত্র তার সাথে যোগাযোগ করতে পারে, আবার ওই লোকটা আরেকজনের সাথে, এভাবে ওদের নেটওয়ার্ক চলতে থাকে। বুঝলাম, একজন একজন করে, তাহলে খুঁজে বের করে দেখতে হবে ওদের। জি স্যার, ঠিক ধরেছেন।
তাহলে একটা কাজ করো, তোমরা যতটুকু পারো তোমরা ক্রেসের সামনের দিকে এগিয়ে যাও। আমি এসে বাকিটা দেখে নেব, আর কি হয় না হয় তা আমাকে জানাও। ঠিক আছে স্যার, জানাবো। ওদের সাথে কথা শেষ করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা নদীর ধারে আসে। ওখানে একজন লোক আসবে তার সাথে দেখা করার জন্য। লোকটা আসার পর কথা বলতে থাকে। কথা শেষ করে আবার ফিরে আসে হোটেলে। এসে আকাশ ওর মোবাইল দিয়ে এফবিতে ঢুকে। নেট চালু করতে তানুর 100টা কল দেখতে পায়। এতগুলো কল দেখে আকাশ তো নিজেও চমকে ওঠে। কি ব্যাপার, এতগুলো কল, ব্যাপার কি? একটু কল দিয়ে জিজ্ঞেস করে নি। ফিরতে কল দেয়। 2-3 বার কল দেওয়ার পর তানু কল রিসিভ করে। কুত্তা, বাদর, বদমাইশ, এতগুলো কল দিলাম আর তোমার 2 দিন পর কল দিতে ইচ্ছে হলো? আরে আমার কথাটা তো শুনবে। কোনো কথাই শুনবো না আমি। কোথায় তুমি? এক্ষুনি আমার সাথে দেখা করো। তা তো সম্ভব না এখন। বুঝতে পেরেছি, অর্ডার না পড়লে দেখা করতে পারবে না, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি একটি পিৎজাই নিয়ে আসো। আরে আমি তা বলতে চাইনি। তাহলে? আসলে কোম্পানি থেকে আমাদের আমেরিকা আনা হয়েছে। এখানে আরও 4 দিনের মতো থেকে তারপর আসবো। আর নেট ছিল না বলে আমি এই কয়েকদিন নেটে আসিনি। বুঝতে পেরেছি। তা কোন হোটেলে উঠেছো? কেন কেন? যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। এরপর আকাশ হোটেলের নাম বললে তানু কল দেয়। এইদিকে ইরা কিছু কাজে ওই হোটেলেই আসে যেখানে আকাশ উঠেছে। লিফটের ভেতর আকাশ ও ইরার দেখা হয়। আকাশ তো ইরাকে দেখে ঠিকই চিনতে পারে, কিন্তু আকাশ সব কিছু গুলিয়ে ফেলে, কেননা ইরা বারবার আকাশকে ডাকছে। কি ব্যাপার, আপনি বারবার আমাকে আকাশ বলে কেন ডাকছেন? আপনার নাম আকাশ, তাহলে আকাশ বলে ডাকবো, না তো কি বলে ডাকবো? হুম। জি না, আমার নাম আকাশ না। তাছাড়া আপনি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছেন। তাই নিজের কাজটা ঠিকভাবে করুন, তাহলেই হবে। ইরা এতে কিছু বলল না। ইরা ওর কাজে নিয়ে ব্যস্ত। পরের দিন আকাশকে একটা লোক কল দিয়ে বলে, স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে, তা ওনাকে কি পাঠিয়ে দেব? নাম কি মেয়েটার? আর আমার সাথে বা কেন দেখা করতে আসবে? স্যার, ওই সব কিছু তো আমরাই জানি না। তা মেয়েটার নাম জিজ্ঞেস করো, আর কোথা থেকে এসেছে তা জিজ্ঞেস করো। ঠিক আছে স্যার, করতেছি। এই যে ম্যাডাম, আপনার নাম কি আর কোথায় থেকে এসেছেন? আমি তানু, বাংলাদেশ থেকে এসেছি। সবটা শুনে আকাশ তো রীতিমতো অবাক হয়ে যায়, কেননা তানু এখানে আসাতে। আচ্ছা, পাঠিয়ে দাও। 5 মিনিট পর ওয়ার্ড বয় আকাশের রুমের সামনে তানুকে নিয়ে আসে। দরজা খুলে দিলে তানু ভেতরে এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তো এখনো কিছু বুঝে উঠতে পারছে না আসলে কি হচ্ছে এখন। এরপর তানু সব কিছু বলতে থাকে। সবটা বলা শেষ হলে, আচ্ছা, এখন তাহলে রেস্ট নেন আপনি, আমি একটু বাইরে যাব। আপনি করে না বলে আমাকে তুমি করেও তো বলতে পারো। কেন কেন? শুনতে যে ভালো লাগে সেজন্য। সবটা বুঝিয়ে বলে বের হয়ে আসে। এইদিকে তানু অনেক জার্নি করে এসেছে, তাই ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অফিসে এসে কিছু অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে একটা জায়গার উদ্দেশ্যে। যদিও বাকি অফিসার কেউ জানে না ওরা আসলে কোথায় যাচ্ছে, আর কেউ জিজ্ঞেসও করেনি আকাশকে। কিছুটা দূরে গিয়ে ওদের প্ল্যান বোঝাতে থাকে। সবটা বোঝানোর পর, সবাই বুঝতে পেরেছে তো আমি কি কি বলেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওদের যে করে হোক আমাদের জীবিত ধরতে হবে। একটা কথা, ওরা কিন্তু নিজেদের মারার চেষ্টা করতে পারে, তাই ওদের ধরা মাত্র পিছনের হাত বেঁধে নেবে, যাতে ওরা নিজে থেকে সুইসাইড করে নিতে না পারে, কেননা ওদের থেকে অনেক কথা বাহির করার বাকি আছে। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা নিজেদের মতো করে ওই জায়গায় গিয়ে পৌঁছায়। ওখানে আকাশের কমান্ড অনুযায়ী অপারেশন করতে থাকে। একে একে ওরা বাকিদের মারতে থাকে, আর আকাশের সাথে থাকা কয়েকজন অফিসারও মারা যায়, তবে 2-3 জনের মতো হবে। অনেক কিছুর পর ওরা 5 থেকে 6 জন লোককে ধরতে সক্ষম হয়। ওদের পেছন হাত বেঁধে দেয়। দাঁড়াও, ওদের ওখানে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কি করব তাহলে? বেশি কিছু না, ওদের আগে এখানে থাকা একটা রুমের ভিতরে নিয়ে আটকে রাখো। ওখানে ওদের থেকে স্বীকারোক্তি নেব। যদি ওরা না বলে, তাহলে এখানেই ওদের মেরে ফেলবো? না, ওদের এত তাড়াতাড়ি মারা যাবে না। তাহলে কি করা যায়? তোমরা একটা কাজ করো, মরিচ আর লবণের ব্যবস্থা করো। এগুলো এখানে কি করে পাবো? এরা যেহেতু এখানে থেকে, তাই আশেপাশে রান্না করতে থাকবে, তাহলে ওখানেই তো থাকবে।
জি স্যার, এখনই যাচ্ছি। ওই অফিসার রান্নাঘরে গিয়ে মরিচ আর লবণ নিয়ে আসে। কিছুক্ষণ পর ওদের হাতের উপরে আঁচড় দেওয়া হয়, এতে রক্ত বের হতে থাকে। ওরা তো চিৎকার করতে থাকে। স্যার, এইভাবে রক্ত বের হতে থাকলে তো ওরা মারা যাবে। তাহলে ওদের বলো সব কিছু স্বীকার করতে। এই বল, তোদের বসকে? আমরা কিছু জানি না। সত্যি করে বল। এই তুই বল। আমিও কিছু জানি না। ওরা এইভাবে বলবে না। ওদের কাটা জায়গায় এবার লবণ আর মরিচ লাগিয়ে দাও। এতে তো আমি জানি প্রথমত অল্প দেবে, তাহলে যদি কিছুটা মুখ খোলে, যদি এরপর কোনো কাজ না হয় তাহলে আর কোনো কিছু করার নেই, পুরোটা দিয়ে দেবে। প্লিজ আমাদের আর শাস্তি দেবেন না, আমরা আর নিতে পারতেছি না। তাহলে সবটা কেন বলে দিচ্ছিস না? বিশ্বাস করুন আমরা কিছু জানি না। তাহলে কি জানিস? আমরা কোনো কিছু জানি না। একটা লোক আসে, উনি সব কিছু বলে দিয়ে যায়, কি কি করতে হবে না হবে, কিভাবে কি কি করতে হবে। একটা কাজ করো, ওই লোকটার ছবি আঁকিয়ে নাও এর কাছ থেকে। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যেই ছবি আঁকিয়ে নেয়। স্যার, এই নিন ছবি। ছবি দেখে তো আকাশ অনেক অবাক হয়, কেননা ছবিটা হচ্ছে আকাশকে ভার্সিটির একটা ছেলে ড্রাগস এনে দিয়েছিল ওই ছেলেটার ছবি। স্যার, আপনি কি ওই ছেলেকে চিনেন? চিনি তো। আমার দেশেও তো ওই ছেলেকে আমি দেখেছিলাম, এবং কি ওই ছেলে এখন আমার লোকের হাতে বন্দি হয়ে আছে। তাহলে তো ওদের কাছে কল দিয়ে বলেন। বলবো। আগে একটা কাজ করো, ওদের হসপিটালে নিয়ে যাও। ওকে স্যার, তাই হবে। ওরা ওখান থেকে বেরিয়ে আসে, বাকি অফিসার ওদের নিয়ে চলে যায়। আকাশ চলে আসে হোটেলে, এসে দেখে তানু এখনো ঘুমাচ্ছে। আকাশ তানুর মায়াবী চেহারাটা দেখতে ব্যস্ত। এইদিকে তানু জেগে যায় আকাশকে দেখে। সে নিজেকে ঠিক করে উঠে বসে। কি ব্যাপার, কখন আসলেন? এই তো তুমি ঘুমাচ্ছিলে, তাই আর ডাকিনি। বুঝতে পেরেছি। তুমি তাহলে ফ্রেশ হয়ে এসে রেস্ট নাও। যদি একসাথে ঘুমোতে সমস্যা হয় তাহলে আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। লাগবে না, আমি সোফায় যাচ্ছি। কথাটা বলেই আকাশ হাঁটতে যাবে, তখনই তানু বলে, তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি কাজ? দুজনে যদি একসাথেই ঘুমাই। তা কখনো হয় না। কেন সম্ভব নয়? তার কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপর আমরা এখনও কেউ কাউকে এখনও ঠিকভাবে চিনি না। ঠিক তাই, কিন্তু আমি যে তোমাকে। আমাকে কি? কিছু না। আচ্ছা তুমি তাহলে সোফায় গিয়ে ঘুমাও। আকাশ সোফায় চলে যায়। এভাবে ওরা একজন একটা জায়গায় ঘুমিয়ে রাত পার করে দেয়। পরের দিন যখন আকাশ বের হতে যাবে, তখন তানু জানতে চায় এখানে আসার কারণ। যদিও আকাশ অনেক কথা বলেছে, তানু হয়তো কিছু কথা বিশ্বাস করেছে, আবার করেওনি। একটু পরে, একটা কথা বলবো কি? কি কথা? বলছিলাম কি, আমাকে তো সারাক্ষণ এখানে একা একা থাকতে হয়, তাই আমাকেও যদি তোমার সাথে নিয়ে যাও তাহলে আশেপাশে ঘুরে দেখতে পারতাম। ঠিক আছে চলো, তোমাকে তাহলে আশেপাশে ঘুরে দেখাই। সত্যি বলছো তো? সত্যি বলছি। তানু তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে মুখে একটা চুমু দেয়। চুমু দিয়ে তানু লজ্জা পায়, কেননা এরকম কিছু করবে তানু সে নিজেও জানে না। একটু পরেই ওরা বের হয়। আকাশ তো তানুকে সব কিছু দেখাতে থাকে। এতে তানু আরো বেশি অবাক হয়। কি ব্যাপার, অবাক হচ্ছ কেন? তুমি তো বললে এই প্রথম এসেছো, কিন্তু তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আরো অনেকবার এখানে এসেছো। আরে জিপিএস দেখে বলছিলাম। ও তাই বলো, কিন্তু আমরা এখন কোথায় যাব? এখানে একটা পার্ক আছে, ওখানে যাব। ওরা ওখানে যায়। ওরা দুজনে ওখানে অনেক সময় কাটাতে থাকে, কিন্তু সেই সময়ের ভেতর ইরার আগমন ঘটে। ইরা তো দূর থেকে দেখে চিনতে পারে, তাই ওদের কাছে আসে। এসে একটা মেয়েকে দেখে ইরা প্রথমে চলে যেতে চায়, কিন্তু আবার কি বুঝে আবার দাঁড়িয়ে যায়, আবার ওদের সামনে আসে। তাই এবার তানু বলে, কি ব্যাপার, কে আপনি? এইভাবে আমাদের সামনে দিয়ে একবার যাচ্ছেন আর আসছেন, ব্যাপারটা কি বলেন তো? তেমন কিছু না, আসলে ওনাকে আমার কেমন চেনা চেনা লাগছে, তাই শিওর হওয়ার জন্য এসেছি। কিন্তু কিন্তু তুমি কে? আশ্চর্য, আমি কে তা তোমাকে কেন বলতে যাব? কেন বললে কি হবে শুনি? বলতে রাজি নই আমি। দেখ, ভালো হবে না কিন্তু, ভালোর ভালো বলছি। কে তুই? নয়তো আজকে তোর একদিন, কি আমার যত মিনিট লাগে। ডায়ালগটাও ঠিকভাবে দিতে পারিসনি। দেখ, রাগ উঠাবি না বলে দিলাম। কি করবি তুই? এবার শুরু হলো ওদের মধ্যে ঝগড়া। আকাশ না পারছে কিছু বলতে আর না পারছে কিছু সইতে। ওদের মধ্যে বড় কিছু হয়ে যাওয়ার আগে
আকাশ ওদের দুজনকে দুই দিকে সরিয়ে দেয়। কি করছেন কি আপনি? এভাবে রাগ দেখাবেন না যেখানে সেখানে। আই, তুই চুপ কর। আগে এই সাতচুনিকে আমি মারবো, তারপর তোকে বুঝাবো। কি? তুই আমাকে শাকচুন্নি বলেছিস? আজকে যদি তোর ঘাড় আমি নাম উঠকিয়েছি না, তাহলে আমার নামও তানু নয়। দেখি কি করতে পারিস তুই। ওদের ঝগড়া বেড়ে যাচ্ছে দেখে আকাশ তানুকে বাধ্য হয়ে কোলে নিয়ে চলে আসতে হয়েছে। তানু তো লজ্জায় আকাশের বুকে মুখটা লুকায়, আর ইরা তো রাগে ফেটে ওখান থেকে চলে যায়। এইদিকে তানুকে কোলে নিয়ে যে হাঁটছে তা আকাশ ভুলেই গিয়েছে। এইদিকে তানু একবারের জন্য আকাশকে বলেনি ওকে নামিয়ে দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর খেয়াল করে কিছু ছেলে ওদের নিয়ে বাজে ইঙ্গিত দিচ্ছে। তখন আকাশের খেয়াল হয় যে তানু এখনো ওর কোলে, তাই তাড়াতাড়ি করে নামিয়ে দেয়। সরি, আমি খেয়াল করিনি আপনি আমার খুলেছিলেন। সমস্যা নেই, আমার তো ভালোই লেগেছে। মানে? না কিছু না। আচ্ছা, আমরা ওখান থেকে যাব কোন দিন? এই তো কাল বিকালের পর। ঠিক আছে। এইদিকে ইরাও ওর কাজ করতে থাকে, অনেক কাজ, তাই ইরাকে সব কাজ একাই করতে হচ্ছে। অন্যদিকে পরের দিন তানুকে বাসায় রেখে আকাশ আসে অফিসে। ওখানে বাকি অফিসারদের সাথে পরবর্তী কাজ আর প্ল্যান নিয়ে কথা বলে, কিভাবে কি করতে হবে না হবে। তার উপর এটাও বলে আমি এখন দেশে যাব, আর ওখানে গিয়ে ওই ছেলের মুখ থেকে সব সত্যি কথা বের করে আপনাদের আমি সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দেবো। তারপর এখানে কি কি কাজ করতে হবে না হবে ওইসব কিছু আপনাদের দায়িত্ব। ঠিক আছে, তাই হবে। তবে একটু তাড়াতাড়ি পাঠাবেন সব কিছু, কেননা আমাদের হাতে সময় বেশি নেই আর। জানি আমি। তাহলে আজকের মিটিং এখানেই শেষ, বাকিটা আমি তোমাদের কাল বা পরের দিন জানিয়ে দেব। ওদের থেকে বিদায় নিয়ে চলে আসে হোটেলে। ওখানে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। তানুকে সাথে নিয়ে ওরা আসে এয়ারপোর্টে, ওখান থেকে বাংলাদেশে আসার পর আকাশ তানুকে ওর হোস্টেলে পৌঁছে দিয়ে চলে আসে ওর বাসায় এসে ওরা নিজেদের মতো করে রেস্ট নিতে থাকে। রেস্ট নেওয়া শেষ হলে আমি যা বলেছি তা কি হয়েছে করা? জি স্যার, সবই করেছি। এখন যেটা বাকি আছে ওটা আপনি আসার পর করার কথা। চিন্তা করো না, কালকে আমি অবশ্যই আসবো, তখন না হয় আমি বাকিটা সামলে নেব। ঠিক আছে স্যার। পরের দিন বের হয়ে অফিসে যাবে। ওখানে ওই ছেলেটাকে দেখে দড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। ছেলেটা তো আকাশকে দেখেই চিনতে পারে। কি রে, তোকেও কি এরা ধরে নিছে নাকি? তা আমার লোকেরা কি তোকে কিছু দিয়েছে যে তুই ওইগুলো নিয়ে ধরা খেলি? ওই তুই কাকে কি বলতেছিস? ওকে বললে তো সমস্যা কি? সমস্যা আছে। তুই আমাদের স্যারের সাথে এইভাবে কথা বলতে পারিস না। কে? তোদের স্যার এই ছেলেটা? আরে ও তো ডেলিভারি বয়, ওর কাজই হচ্ছে। ওনার কি কাজ তা তোকে জানতে হবে না। তোকে উনি কিছু জিজ্ঞেস করবে, তোর কাজ হচ্ছে ঠিকভাবে সেগুলোর উত্তর দেওয়া। কি প্রশ্ন শুনি? স্যার আপনি তাহলে প্রশ্ন শুরু করেন, আমরা বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে সব কিছু এখানে দিয়ে যাও। ওরা সব কিছু দিয়ে যায়। ছেলেটা সবটা দেখে কিরে, তুই মনে হচ্ছে এখানে আমাকে নিয়ে কোনো ছবি দেখবি? দেখবই তো, সেজন্যই তো তোকে নিয়ে দেখা। এখন সবটা দেখতে থাক, তারপর না হয় তোকে যা যা বলার বলবো। ওরা প্রায় 1 ঘন্টা ধরে ভিডিও দেখতে থাকে। ছেলেটা তো ভিডিও দেখছে আর হাত পা মুখ সব ভয়ে কাঁপছে, কেননা পুরো ভিডিও জুড়ে ছেলেটার সব রকম তথ্য ফাঁস করার সব কিছু। তা মুভিটা কেমন লেগেছে? কিসের মুভি? এখানে তো সব কিছুতেই আমি ছিলাম। তোকে নিয়ে মুভিটা তৈরি করা, তাই তুই থাকবি না তো কে থাকবে? আর এখন তাহলে বলে ফেল, এসব কিভাবে হ্যান্ডেল করছিস, আর তোর সাথে আর কে কে জড়িয়ে আছে? এত কিছু যখন জানতে পেরেছিস তখন বাকিটাও না হয় জেনে নে। সেসব কিছু তো তুই বলবি। আমি তো বলবো না। ঠিক আছে, সমস্যা নেই, তবে তুই না বলতে চাইলে তার জন্য আলাদা ব্যবস্থা আছে। কি করবি তুই? টেবিলের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি। ছেলেটা টেবিলের দিকে তাকিয়ে ভয় পায়, কেননা ওখানে ছুরি প্লাস অনেক রকম হাতিয়ার রাখা আছে ওখানে, যা দেখে যে কেউই ভয় পাবে। এবার বল, তুই কি বলবি নাকি এইগুলো তোর উপরে প্রয়োগ করতে হবে? আমি কিছু জানি না। এখনো সেই এক কথা, তুই যাদের এইগুলো দিয়ে আসতি ওরা প্রথমে এই কথা বলেছে, কিন্তু পরে ওরা কি করে স্বীকার করলো তা তো দেখলি তুই ভিডিওর মধ্যে। তাই এখন এটা বল, তোকেও কি ওদের মতো করতে হবে? বলছি আমি, প্লিজ আমাকে কিছু করিস না আর। ঠিক আছে, করবো না। তাহলে যা যা জানিস সব কিছু সত্যি করে বলতে থাক।
ছেলেটা ভয়ে সব কিছু বলতে থাকে, সব কিছু রেকর্ড করে আমেরিকায় ওদের কাছে পাঠিয়ে দেয়। ওরা সবটা শোনার পর আকাশের সাথে যোগাযোগ করে। স্যার, আমরা তো সবটা শুনলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি? তোমাদের কি করণীয় তা তোমরা তোমাদের বড় স্যারকে জিজ্ঞেস করো। আমার কাজ এখান পর্যন্ত শেষ, এখন বাকিটা তোমাদের উপর। তোমরা কিভাবে কি করবে না করবে সেই সব কিছু সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, কারণ এখন আর তোমরা আমার আন্ডারে কাজ করো না। আমি যখন ওখানে ছিলাম তখন ছিল অন্য হিসাব, কিন্তু এখন সব হিসাব আলাদা। ওদের সাথে কথা শেষ হওয়ার পর যখন অফিস থেকে বের হবে তখন সামনে তাকিয়ে দেখে ইরাকে একটা ফাইল নিয়ে উপরে যাচ্ছে। কী ব্যাপার, এই মেয়েটা এখানে কেন? আর হাতে এগুলো কিসের ফাইল? আচ্ছা যা গিয়ে, হয়তো কোনো কাজ এসেছে। আমি এইসবে না দেখে যাই, নিজের কাজ করি। ওখান থেকে বের হয়ে চলে আসে পিৎজা রেস্টুরেন্টে। ওখানকার বস্তা আকাশকে দেখে অনেক বকাঝকা দিতে থাকে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যখন ইচ্ছে আসবে আবার যখন ইচ্ছে আসবে না চলে যাবে, এরকম করলে আমি তোমাকে কাজ থেকে বের করে দিব। স্যার, এরকম করলে আমি খাবো কি করে, থাকবো কোথায়? আর তুই যে এভাবে মাসে 10 দিনের মতো আছিস না, তার বেলায় কি? তার উপর মাসে যে 20 দিন আছিস, তাও তো ঠিকভাবে ডিউটি দিস না। একটা ডেলিভারি দিতে গিয়ে তুই 2-3 ঘন্টা লাগিয়ে দিস। আল্লাহ জানে এতক্ষণ ধরে কি করিস তুই, আমি বুঝি না। সবটা যদি বুঝতে তাহলে আমাকে এইভাবে বকা দেওয়ার সাহস আর তুমি পেতে না। কি বললি তুই? কই কি বললাম? মুখের ভিতর বিড়বিড় করে কি যেন বললি। আচ্ছা বাদ দিন তো, এখন বলুন আমাকে কোথায় যেতে হবে আর কি কি অর্ডার আছে। আজকে তেমন কোনো অর্ডার নেই, তবে রাত 2টায় একটা অর্ডার আছে, ওইটা তোকে দিয়ে আসতে হবে। অ্যাড্রেসটা দাও তাহলে। নে তাহলে অ্যাড্রেস। অ্যাড্রেস শুনে কেমন চেনা চেনা লাগছে আমার। চেনা চেনা তো লাগবেই, কেননা এটা ওই মেয়েটার অ্যাড্রেস। স্যার, আবারও আমাকে জেনে শুনে এই মেয়েটার কাছে পাঠাবেন? কিছু করার নেই, তাই এখন তাহলে তুমিই যাও, আর রাত 9টায় এসে খাবার নিয়ে রওনা দিবে। ঠিক আছে, আল্লাহ জানে রাতে কোন ঝামেলা করে বসে আমার সাথে। রাতের বেলায় খাবার নিয়ে বেরিয়ে পড়ে। এবার রাত 10টার 10 মিনিট আগে এসে অপেক্ষা করতে থাকে। দরজা কলিং বেল চাপ দেয়। 1 মিনিট পর দরজা তো খোলা হয়, কিন্তু হাতে বন্দুক ছিল। আরে কি করছেন? বন্দুক নামান, আমি পিৎজা টুকু, আমি পিৎজা দিতে এসেছি। জানি আমি। তাহলে ভাবে বন্দুক কেন ধরে আছে? তার কারণ তুই যেন পালাতে না পারিস। আরে আমি কেন পালাবো? আগে ভিতর আয়। না, আমি তো এখানে ঠিক আছে। আয়, তোকে আসতে বলছি, ভিতর আয়, নয়তো এখান থেকে আমি গুলি করে দেব। গুলি করবেন না, আসতেছি ভিতরে। ভয় ভয় ভেতরে আসে। হীরার হাতে পিৎজা দেয়। হীরা সোফায় বসে পড়ে আর আকাশকে সামনে বসায়। আকাশ তো ভয়ে শেষ, কি করবে কিছু বুঝতে পারছে না। পিৎজা খাওয়া শেষ হয়ে গেলে, আজকের পিৎজাটা কেমন ভালো ছিল তা এখন আমার কাছে কিছু প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? ওই দিনের ওই মেয়েটা কে ছিল? কোন মেয়ে? যেই মেয়েটাকে নিয়ে আমেরিকা একটা পার্কে বসে গল্প করছিলি, সেই মেয়ের কথা বলছি আমি। আমি আবার কখন আমেরিকা গেলাম? আই, মিথ্যা বলবি না বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? বিশ্বাস করুন, আমি তো কখনো যাইনি, তাহলে মেয়ে আসবে কোথা থেকে আমার কাছে? বুঝেছি, তোকে কথায় কাজ হবে না, অন্য কিছু ভাবতে হবে। এই বলে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তো ছুটে যাওয়ার জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর, যতই কিছু করো না কেন, এতে কোনো লাভ হবে না। আজ রাত তুমি আমার পাশে ঘুমাবে। আপনার পাশে কেন? আমি বলেছি সেজন্য। তাছাড়া এত রাত হয়েছে, তোমাকে এত কষ্ট করে যেতে হবে না। আমি যেতে পারবো, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। অয়, তুই কি মেয়ে মানুষ নাকি যে তোর সর্বনাশ করব? তাছাড়া সর্বনাশ তো হবে আমার তোর সাথে থাকলে। তাই রাতে এখানে থেকে সকালে চলে যাবি। তাহলে আমি রাতে খাবো কি? ফ্রিজে কিছু খাবার আছে, ওগুলো খেয়ে নে। তা ফ্রিজে খাবারগুলো তো ভালো না, তাহলে আমি খাবো কি করে? ওই, কে বলেছে ভালো না? তাহলে আমাকে দিয়ে কেন খাবার আনালেন? জানো তো কি রাতে আমার কাছে। এই তো এতক্ষণ সত্যি কথা বের হয়েছে, কিন্তু কোন অধিকারে আমাকে আপনার কাছে রাখবেন? অধিকার তো নেই, কিন্তু করে নিতে হবে। মানে? তোকে এত কিছুর মানে জানতে হবে না, এখন তুই এখানে ঘুমা। কোনো উপায় না পেয়ে ওখানেই ঘুমিয়ে যায়। ঠিক পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে জানতে পারে ও যে বাসায় থাকতো ওই বাসায় আগুন লেগে যায়। খবরটা শুনে আকাশ তো কোনো কিছু বুঝতে পারছে না, কারা এই কাজ করতে পারে। কিন্তু তার যে আশ্চর্য হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। কি ব্যাপার, কার কল ছিল? না মানে কিছু না, রং নাম্বার। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হতে এসে ভাবতে থাকে,
আচ্ছা, ইরা কি আগে থেকে জানে নাকি আমারই বল? ও যদি জানে তাহলে আমাকে কেন বলেনি? ওই দিন ওকে ওইভাবে দেখেছি, এর পেছনে কি কারণ হতে পারে? তাহলে কি আমার বাসা এই দুর্ঘটনা হবে? হীরা তা আগে থেকে জানতো, আর আমাকে কি তাহলে এর জন্য রেখে দিয়েছিল এখানে? এই প্রশ্নগুলো আকাশের মনে জাগতে থাকে, কিন্তু এখন তো আকাশের আরও বেশি সন্দেহ হতে থাকে। কেননা ইরার পক্ষে এত কিছু জানা সম্ভব না। যদিও জানে, কিন্তু কি করে? এই প্রশ্নগুলো ভাবাতে থাকে। এইদিকে ইরা ওর মতো করে ভাবতে থাকে। কিছুক্ষণ পর যখন বের হয়, কি ব্যাপার, এতক্ষণ লাগে কারো? কিছু কাজ ছিল। কি এমন কাজ করেছিল শুনি? মোবাইল তো এখানে, তাহলে আর কি এমন কাজ থাকতে পারে? ছি ছি, আমি ওইসব করতে যাইনি। রাতে এত কিছুর পরও বলতেছো কিচ্ছু করোনি? রাতে এত কিছু করেছে মানে? থাক সেসব কথা, এখন তাহলে খেয়ে অফিসে যাও। তোমার বস কল দিয়েছিল, বলেছে কোথায় কি ডেলিভারি আছে, তা যেন দিয়ে আসি। যাচ্ছি। খাবার খেয়ে বেরিয়ে পড়ে, আর অনেকগুলো প্রশ্ন আকাশের মনের মধ্যে রয়ে যায়। কিছুক্ষণ পর অফিসে গিয়ে ডেলিভারি নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে 7 দিন কেটে যায়। এই 7 দিনে আকাশ বুঝতে পেরেছে ইরা ও তানু, ওরা দুজনেই আকাশকে ভালোবাসে। কিন্তু আকাশ কোনো উপায় দেখছে না, কেননা একজনকে মানা করলে আরেকজন কি না কি করে বসবে। এই ভেবে আর কোনো কিছু করা হয় না। এভাবে 1 মাস কেটে যায়। আকাশ ওর কাজ অনেকটা গুছিয়ে এনেছে, কেননা এখন অনেক লোকই ওদের হাতে ধরা পড়েছে। কিছুদিন পর আকাশ ইরা ও তানুকে নিয়ে একটা নদীর ধারে আসে। নদী তানুর দিকে তাকাচ্ছে, আর তানু নদীর দিকে। কেউ কোনো কথা বলছে না। কি ব্যাপার আকাশ, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? আবার এই মেয়েটাকে? কে এই মেয়ে? আমারও একটা প্রশ্ন। তোদের দুজনের প্রশ্নের উত্তর আমি পরে দেব। আগে তোমাদের দুজনের হাতে আমি 2টা কাগজ দিয়েছি, এই কাগজটা ভালো করে পড়ো আর উত্তর দাও লিখে। কি আছে এই কাগজে? তা করলেই বুঝতে পারবে। ইরা ও তানু দুজনেই কাগজ খুলে চমকে ওঠে। তাই ওরা দুজনেই কাগজে হ্যাঁ লিখে আকাশের হাতে দেয়। যাক, এইটা আশা করছিলাম। এখন আমি এই কাগজটা দেব, ওই কাগজটা ভালো করে পড়বে, তারপর আবার তোমাদের মতামত জানাবে। কিন্তু কি লেখা থাকবে কাগজে? যাই লেখা থাকুক, তোমরা কিন্তু কেউ কারো দিকে তাকাতে পারবে না। ঠিক আছে। এবার আবারও দুজনে কাগজটা পড়ে দেখে। দুজনে পড়ছে, আর দুজনের চোখ দিয়ে পানি পড়ছে। কেননা কাগজে এমন কিছু লেখা আছে যা ওরা দুজনেই মেনে নিতে পারছে না, আবার না মেনেও কোনো উপায়ও ওরা দেখতে পারছে না। তাই ওরা নিজেদের বাস্তবতাকে মেনে নিল, কেননা যদি না নেয় তাহলে ওরা দুজনেই আকাশকে হারাবে। দুজনে চুপ করে থাকো, নিজেদের উত্তর লিখে দাও। তবে একটা কথা, এই উত্তরের উপর সব কিছু নির্ভর করবে। আচ্ছা, আমাদের দুজনের কাছে যে কাগজ আছে, লেখা তাতে কি একই? একই লেখা। এখন তোমরা দুজনে ভেবে নাও কি করবে। এটা কি করে সম্ভব বলো? কিছু করার নেই আমার। তাই বলে এত কঠিন পরীক্ষায় আমাদের ফেলবে? তোমাদের ঠকাতে আমি চাই না, সেজন্য আমি চাই তোমরা দুজনে সবটা জেনে শুনে তারপর ডিসিশন নাও। আমি প্রথমে এই কাগজটা দিয়েছি এই জন্য যে, কেননা তোমাদের মধ্যে কি আমাকে ভালোবাসে তা জানার জন্য। যখন দুজনের উত্তর সেম, তাই এখন এই কাগজটা দেওয়া। এখন ডিসিশন তোমাদের হাতে। ওরা আবারও পড়া শুরু করলো, আর নিজেদের উত্তর লিখে দিল। আকাশ তো ভয়ে ভয়ে কাগজটা খুলে দেখতে থাকে। কিছুক্ষণ পর কাগজটা খুলে দেখে ওদের দুজনেরই উত্তর সেম। তা দেখে আকাশ তো খুশি হয়, আর ওরা দুজনেই এসে আকাশকে জড়িয়ে ধরে। তোমরা কি পারবে দুজন দুজনকে মেনে নিতে? পারবো। ও যেহেতু আমার থেকে কিছুটা বড় হয়, তাই ওকে আমি আপু বলে ডাকবো। ইরা যখন আমার থেকে বয়সে ছোট হয়, তখন আমি না হয় ইরাকে ছোট বোনের মতো দেখবো। তোমরা না হয় দুজন দুজনকে বোনের চোখে দেখবে, তাহলে আমি কি করব? তুমি 2 বোনের এক জামাই হয়ে থাকবে। এটা কোনো কথা? কথা। তাই এতে কি তোমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কি ভেবে এরকম 2টো কাগজ লিখলে? আমার ভয় হয়েছিল তোমরা দুজনেই আমাকে ভালোবাসো কিনা তা জানার জন্য। যদি একজন তোমরা সরে যেতে, তাহলে দ্বিতীয় কাগজের প্রয়োজন হতো না। কিন্তু যখন তোমরা দুজনেই রাজি, তাই আমি আর কোনো কথা বলিনি। বুঝলাম তোমার কথা, কিন্তু এখানে অনেকে আছে যারা তোমার কথা বুঝে নাই। অনেকে বলতে কারা? এই তো, যারা গল্পটা শুনতেছে বা পড়তেছে, ওরা তো আর জানে না কাগজে কি লেখা আছে। এখন কি তাহলে ওদেরকে জানাতে হবে? হবে। তাই ওদেরকে জানাও কাগজে ছিল। ঠিক আছে, জানাচ্ছি। তাহলে এখন আপনাদের পড়ে শোনাই। প্রিয় ইরা, তানু, চিঠিটা পড়ে তোমরা দুজনেই অনেক আশ্চর্য হবে।
তোমরা দুজনেই আমাকে যেমন ভালোবাসো আমিও তেমনই তোমাদেরও ভালোবাসি, কিন্তু আমি যে নিরুপায়, তোমাদের দুজন থেকে আমি যে কোনো একজনকে বেছে নিতে পারছি না, সেজন্য তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। কারণ আমার পক্ষে সম্ভব না, তাই আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি তোমরা দুজন আমাকে বিয়ে করতে পারো তাহলে তো ভালো, যদি তোমরা একজন আরেকজনকে সহ্য করে থাকতে পারো তাহলে একসাথে থাকো, আর যদি তোমরা যে কোনো একজন আমার প্রস্তাবে রাজি হও তাহলে জানিয়ে দাও। আমার যে কোনো কিছু করার নেই, এখন বাকিটা তোমাদের হাতে। এই গেল চিঠির মূল কাহিনী। ওদের মিল হওয়ার কিছুদিন পর ওদের বিয়ে হয় একসাথে। বাসর ঘরে বসে আছে ওরা তিনজন। আকাশ কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না, তাই চুপচাপ বসে আছে। কি ব্যাপার, এত লেট করে আসলে কেন? সব কিছু গুছিয়ে আসতে তার উপর নার্ভাস ফিল করতেছি। নার্ভাস ফিল কেন? আমি একা, তোমরা দুজন। তাতে কি, তুমি তো এখন গাছের আগাও খাবে আর তলাও খাবে। আগার তলা মানে? কিছু না, যাও নিচে ঘুমাও। কি, আমি নিচে ঘুমাবো কেন? তাহলে কোথায় ঘুমাবে? আর আমাদের দুজনে মাঝখানে নাকি? তাতে তো মন্দ হয় না। ইস, শখ কত, 2 ফুলের মধু খেতে চাইছো না? এখন তোমার তাও পূরণ হবে না। আমি কোথায় খেতে গেলাম, তোমরাই তো উল্টা আসলে। কথা না বলে এখন নিচে ঘুমাও। আফসোস করতে করতে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। ওই দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা ও তানু ওরা দুজন দুই পাশে শুয়ে আছে। আকাশকে জড়িয়ে ধরে ওদের কোনো মতে সরিয়ে উঠে দাঁড়ায়। সত্যি মেয়েদের মন বোঝা বড়ি কঠিন, বলা তো যায় না কখন কি করে বসে। ওরা নিজেও জানে না। যা গিয়ে সেসব কথা, আমি এখন যাই অফিসে, ওরা নিজেরা বাকিটা করে নেবে। বের হয়ে চলে আসে। এইদিকে ইরা ও তানু ওরা দুজনেই ঘুম থেকে উঠে আকাশকে না দেখতে পেরে কল দেয়, কিন্তু আকাশও জানায় ও অফিসে এসেছে। তাই ওরা দুজন নিশ্চিন্ত হয়ে নিজেদের কাজ করে। কিছুক্ষণ পর ইরা ও ওর কাজে বেরিয়ে পড়ে। তানু জিজ্ঞেস করেছে, কিন্তু ইরা ওকে সব সত্যি কথা বলে। তা শুনে তানু তো অবাক হয়ে যায়। সত্যি আমি ভাবতে পারিনি। আমার কথা ছাড়ো, তুমি কি করো তা তো বললে না। আমি আর কি করব, বাবার যা টাকা আছে তা তো আমি খেয়েও শেষ করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আজকে তো অনেক কাজ করতে হবে, তাই আমরা চাইলে তো ওকে কাজ থেকে বিরত রাখতে পারি। আমি তো নিজের পেশা চালিয়ে যেতে হবে, কিন্তু তোমার যে টাকা আছে তা দিয়ে চলে যাবে আমাদের। কিন্তু আকাশ যে কখনো তা মানবে না। কেন কেন? ওকে আমি যতটা চিনি, ও বউ বা কারো উপর নির্ভরশীল হয়ে থাকবে না। ওকে যতই বোঝাও না কেন, এতে কোনোই লাভ হবে না। তাই বলে আমাদের দুজনের এত টাকা থাকা সত্ত্বেও ওকে এই কাজ করতে দিই কি করে? চিন্তা করো না, ও দেখবি নিজে থেকেই একটা সময় ছেড়ে দিবে। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, এখন আমাকে যেতে হবে। এইদিকে ইরা তো বের হয়ে যায়। আকাশ অন্যদিকে ওই ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়ে আমেরিকায়। যাওয়ার সময় ইরা ও তানুকে মেসেজ করে জানিয়ে দেয়। অনেকটা সময়ের পর ছেলেটাকে নিয়ে আমেরিকায় আসে। ওখানে অফিসে আসার পর, স্যার এই লোকটা কে? এটাই ওই ছেলে যার কথা তোমাদের বলেছি। এখন তোমরা একটা কাজ করো, ওর মধ্যে সব কিছু জানতে চেষ্টা করো। আমি ততক্ষণে আমার দেশে ফিরে যাই। কি বলছেন স্যার, ফিরে যাবেন না কেন? কিছু করার নেই, পরে জানাবো। ছেলেটাকে ওখানে রেখে চলে আসে। কিছুদিন যেতেই আকাশ অফিসের দিকে যাবে, তখন তানু আর ইরা বলে, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমারও কিছু কথা বলার ছিল। ঠিক আছে, তাহলে একজন একজন করে বলতে দেখো। তুমি ডেলিভারি চাকরিটা ছেড়ে দাও। কি বলছো কি? হঠাৎ ছেড়ে দিলে আমরা খাবো কি? আমার বাবার এত সম্পত্তি, এইগুলো তো আমরা সারা জীবন ধরে খেলেও শেষ হবে না। তানু তো ঠিক কথাই বলেছে, তাছাড়া কি দরকার ওগুলো করার? তাহলে কাজ ছাড়া বাসায় বসে থেকে আমি করবোটা কি? কেন, 2টা বউ আছে, এরপরও বলতেছো কি করবে? দেখো, আমি পারবো না তোমাদের দুজনের উপর নির্ভরশীল হয়ে থাকতে, সেজন্য আমি নিজে কিছু একটা করার চেষ্টা করব। ঠিক আছে, তবে তুমি চাইলে বাবার অফিসে গিয়ে বাবার চেয়ারে বসতে পারো। তাকে আর বলতে হবে না, আমি ভেবে দেখবো। এখন তাহলে আমাকে যেতে দাও, কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাও। ওখান থেকে বের হয়ে ছদ্মবেশ ধারণ করে একটা জঙ্গলের ভেতর আসে। ওখানে আশেপাশে তেমন কিছু ছিল না, তাই 10টা পিৎজা নিয়ে ওই বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই কয়েকজন লোক আসে। ওই কে রে তুই, এখানে কি চাস? আমি তো এখানে পিৎজা দিতে এসেছি। এইখান থেকে তো কেউ কোনো কিছু অর্ডার করেনি। স্যার না করলে তো আমি শুধু শুধু এখানে আসতাম না। তাও কথা। জি স্যার। আচ্ছা, আগে থেকে তুই কি এনেছিস, তারপর দেখা যাবে তোর সাথে কি কি করা যায়।
দেখুন না, কোনো সমস্যা নেই। ওরা এক এক করে ব্যাগ চেক করতে থাকে। ব্যাগের মধ্যে অনেক কিছু পায়, তবে তেমন কোনো হাতিয়ার ওরা পায়নি। সেজন্য পিৎজার প্যাকেটগুলো চেক করতে থাকে। ওখানেও পিৎজা ছাড়া বাড়তি কিছু পায়নি। সবই তো ঠিক আছে। আচ্ছা, ওকে ভিতরে নিয়ে যাই, তারপর ওর বিচার হবে। কিসের বিচার? এই কথা শুনে কি করবি? চল এখন ভিতরে। ওরা ভেতরে নিয়ে যায়। এরপর ওদের বস আকাশকে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জিজ্ঞেস করতে থাকে। আকাশ তো সবই বলতে থাকে। সবটা শোনার পর তোকে তো পিৎজা বয়ের মতো লাগছে না। তাছাড়া এখান থেকে পিৎজা তো কেউ অর্ডার করার চিন্তাও করবে না। তাহলে তোকে কে অর্ডার দিল? নিশ্চয় এর ভিতরে কোনো গাবলা আছে। সত্যি করে বল, কে তুই? সত্যি করে বলতেছি, আমি কিছু জানি না। আমাকে তো অফিস থেকে এই ঠিকানা দিয়ে বললো 10টা পিৎজা যেন এই ঠিকানা দিয়ে আসি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। আমি শুধু পিৎজা দেওয়ার জন্য এসেছি। ঠিক আছে, তাহলে পিৎজাগুলো দিয়ে কেটে পড়। কিন্তু স্যার, টাকাটা কে দেবে? পিৎজা খেতে কি টাকা লাগে নাকি? জি স্যার, অবশ্যই লাগে। তা কত দিতে হবে? এই তো স্যার, 5,000 টাকা। কি এতগুলো টাকা? শালা, তোকে তো দেখছি মেরেই ফেলতে হবে। প্লিজ এরকমটা করবেন না। আপনাদের টাকা দিতে হবে না, আপনারা ফ্রিতে খেয়ে নিন। ছেলেরা তো মাত্র লাইনে আসছে। এরপর ওরা এক এক করে সবাই পিৎজা নিয়ে খেতে থাকে। পিৎজা খাওয়ার 3 মিনিটের মাথায় ওরা এক এক করে মাটিতে ঢলে পড়ে, কেননা পিৎজাতে কিছু মেশানো ছিল সেজন্য। কিছুক্ষণের মধ্যে আকাশ কাকে যেন কল দিয়ে ভেতরে আসতে বলে। ওরা কয়েকজন চলে আসে। স্যার, এদের কি করব? আপাতত ওদের নিয়ে জেলে রেখে দাও, বাকিটা আমি এসে ঠিক করব কি করা যায়। তাই হবে। ওদের কাজ শেষ করে চলে আসি ওখান থেকে বের হয়ে বাসায় আসে। ওখানে আসার পর জানতে পারি আকাশ, এটাকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গিয়েছে? সকালে তো বের হলো, বললো কিছু কাজ আছে, সেজন্য ওখানে যাবে, কিন্তু রাত হয়ে গেল। তাই আমার এখন অনেক চিন্তা হচ্ছে। কোথায় গিয়েছে বলো তো, আর কেন গিয়েছে? তাও জানি না। চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি ওকে খুঁজে আনবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করো। এইদিকে আকাশ বেরিয়ে আসে। এসে ওর অফিসে কিছু লোককে কাজে লাগিয়ে দেয়, আর বাকিদের মধ্যে অনেককে লাগিয়ে দেয় খোঁজার জন্য। স্যার, ওনাকে খুঁজবো কি করে? ওর নাম্বার নাও আর ট্রেস করতে থাকো কোথায় কোথায় গিয়েছে। ঠিক আছে স্যার, দেখতেছি। নাম্বার দিয়ে ট্র্যাক করে জানতে পারে একটা সমুদ্রের কাছে লোকেশন পাওয়া গিয়েছে। এরপর থেকে লোকেশন অফ করা। কিন্তু এখন তাহলে উপায় কি? কি করে বুঝবো এরপর কোথায় গিয়েছে? একটা কাজ করো, যে লোকেশনে এসে মোবাইল বন্ধ আছে ওই লোকেশনের আশেপাশে কী কী আছে দেখো তো আগে। ওরা আশেপাশে সব কিছু লাইভ লোকেশন দেখাতে থাকে। সবটা দেখার পর আকাশ সমুদ্রের থেকে অনেক দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছে। ওই দ্বীপে কী কী আছে একটু দেখো তো। ওকে স্যার, দেখতেছি। ওরা দ্বীপে কি কি আছে তা দেখতে থাকে, কিন্তু ওখানে মানুষের অস্তিত্ব বোঝা অনেক কঠিন। কিন্তু ওরা এতটুকু বুঝতে পেরেছে এই দ্বীপে একটা বাড়ি আছে। স্যার, এই দ্বীপে একটা বাড়ি আছে। তাহলে তুমি ওই লোকেশন আমাকে পাঠিয়ে দাও, আর আমার লোকেশন ট্র্যাক করতে দেখো। আমাকে কীভাবে কী করতে হবে তা দেখে জানাও। জি স্যার, জানাচ্ছি। ওখান থেকে বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। ঠিক তখন আবার তানু কল দেয়। কি ব্যাপার, তুমি হঠাৎ কল দিয়েছ? ইরার জন্য চিন্তা হচ্ছে, তাই তোমাকে কল দিলাম। একটা ঠিকানা পেয়েছি, ওই ঠিকানা আগে যাই, তারপর দেখি কতটুকু কি করতে পারি। আমিও যাব তোমাদের সাথে। এইটা সম্ভব না। কেন সম্ভব না? ইরার এত বড় বিপদে আমি একা বসে থাকি কি করে? ওখানে অনেক রিস্ক আছে, তুমি যেতে পারবে না। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে নিয়ে যাবে, এটাই শেষ কথা। আকাশ তো একটা মহা মুশকিলে পড়ল, তাই কোনো উপায় না পেয়ে তানুকে একটা ঠিকানা দেয় আসার জন্য। এইদিকে তানু আসতে থাকে, অন্যদিকে আকাশ বাকি অফিসারদের ওই ঠিকানা দেয় আর বসে পুরো জায়গাটা যেন ওরা কন্ট্রোলে নিয়ে আসে। ওরাও তাই করে, ওই ঠিকানায় বেরিয়ে পড়ে। ওরা যাওয়ার 15 মিনিট পর তানু আসে। তুমি কিভাবে যাবে নাকি? কেন এইভাবে আসলে? কি সমস্যা? সমস্যা নেই, দাঁড়াও, তার আগে এইগুলো পরে নাও। এইগুলো কি? এগুলো জ্যাকেট, তোমাকে গুলির হাত থেকে বাঁচাবে। ওখানে আমাদের কে গুলি করবে? সবটা তোমাকে জানতে হবে না, এখন যা বলতেছি তাই করো। তানুকে পরিয়ে নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। ওখানে তারপর একটা স্পিড বোটে করে ওই দ্বীপের কাছে চলে আসে।
এইদিকে সারা রাস্তায় তানু তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। চলে এসেছি, এবার নামো তাহলে, আর আমার সাথে সাথে থাকবে। কোনো বিপদ দেখলে আমার পিছনে লুকিয়ে পড়বে। তোমার পিছনে কেন লুকাবো? তাহলে তো ওরা তোমাকে দেখে গুলি করে দিবে। সেই বিষয়ে তোমাকে ভাবতে হবে না, যা বলেছি তাই করো। আর অফিসার, তোমরা রেডি তো? জি স্যার, আমরা পজিশন নিয়ে নিয়েছি। এই, তুমি কার সাথে কথা বলছো? উফ, চুপ করো তো, আর আসো আমার সাথে। তানুকে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু আলাদাভাবে। তানুকে পেছন থেকে বেরই হতে দিচ্ছে না। একটু পরে বাড়ির কাছে আসে। ওখানে তানু বাকি অফিসারদের দেখতে পায়, তাই চিৎকার করতে যাবে তখন আকাশ এসে মুখ চেপে ধরে। কি হয়েছে? চিৎকার কেন করতে যাচ্ছিলে? ওই দেখো, ওদের হাতে বন্দুক, যদি আমাদের মেরে ফেলে। ওরা আমার লোক তোমাকে মারবে না যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এই জ্যাকেট আছে, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাকে মারবে না। কিন্তু ওরা কারা? আর তোমার লোক মানে? কথা না বলে চলো। এরপর এক এক করে গ্রেনেড দিয়ে দরজা থেকে শুরু করে দেয়াল সব কিছু এক এক করে ভাঙতে থাকে। তার সাথে ওরা ভিতরে যেতে থাকে। ওরা ভেতরে কাউকে দেখতে পারছে না। তার উপর এই জায়গাটা এত ছোট যে ওদের দেখার কোনো নামই নেই। এখানে তো কেউ নেই। এখানে যদি না থাকে তাহলে আর কোথায় থাকতে পারে? স্যার, এখন তাহলে কি করা যায়? দেখো তো গুপ্ত কোনো দরজা পাও কিনা। ওকে স্যার, দেখতেছি, কিন্তু তার আগে আমাদের এইগুলো সরাতে হবে, তাহলে বুঝতে পারবো। একটা কাজ করো, ওই কেমিক্যালগুলো এনেছো কি? জি স্যার। পানির সাথে মিশিয়ে ওইগুলোর উপর দিয়ে দাও। ওরা পানির সাথে কেমিক্যাল মিশিয়ে দিয়ে দেয়। এতে করে সব কিছু একদম পানির মতো গলে যায়। এরপর ওরা আরও কিছু কেমিক্যাল দিলে বাকি সব কিছু সরে যায়। এরপর ওরা নিচে কিছু মেন হলের মতো দেখতে পায়। এটা কুলু আর থানু, তুমি বাইরে থাকো। আমি বাইরে কেন থাকবো? আমিও তোমাদের সাথে যাব। না, ভিতরে বিপদের শেষ নেই, তাই তোমার যাওয়াটা ঠিক হবে না। ভিতরে যখন এতই বিপদ, তাহলে তুমি যাচ্ছ কেন? তুমি বুঝতে চেষ্টা করো। অফিসার, তোমরা দুজন ওকে এখানে পাহারা দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা তানুকে রেখে চলে যায়। ভেতরে যত যাচ্ছে ওরা কিছু কিছু লোক দেখতে পাচ্ছে। যাদের দেখতে পাচ্ছে তাদেরকেই মেরে ফেলছে। অনেক খোঁজার পর ইরাকে দেখতে পেল একটা রুমের মধ্যে। তাও ওর হাত পা বেঁধে রাখা হয়েছে, আবার অজ্ঞান অবস্থায়। তাই ওখান থেকে ইরাকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু একটা সমস্যা, কারা এই কাজ করেছে তা আকাশ এখনও জানতে পারছে না। ওখান থেকে বেরিয়ে এসে ইরাকে তানুর কাছে দেয়। কি হয়েছে ইরার? জানি না এখনো শিওর হয়ে। একটা কাজ করো, ওকে নিয়ে হসপিটালে যাও তুমি। আর তুমি কি করবে? উফ, আমার কথা চিন্তা করতে হবে না, তোমাকে যা বলছি তাই করো। ঠিক আছে। তানু ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে আরও দুজন অফিসারকেও পাঠায় ওদের সাথে। ওরা যাওয়ার পর আকাশ বাকি অফিসারদেরকে নিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখতে থাকে এর পেছনে কে থাকতে পারে তা জানার জন্য। সেজন্য ওখানে একটা লোককে এখনো জীবিত দেখতে পায়। বল, তোরা খেয়ে আর ওকে কেন তুলে নিয়ে এসেছিস? আমি জানি না, আমাদের একজন এখানে এসে গিয়েছেন। কে সে? নাম বল। সে একটু পরেই আসবে এখানে। তাই ওখানে আরও 1 ঘন্টা অপেক্ষা করার পর একটা হেলিকপ্টার দেখতে পায়। কিন্তু হেলিকপ্টারে থাকা লোকজন বুঝে গিয়েছে ভেতরে কিছু একটা হয়েছে, কেননা বাড়িটা পুরো ভেঙে গিয়েছে। তাই হেলিকপ্টার নিয়ে ওরা যেই চলে যেতে চাইবে, আকাশ একটা কামান ওদের নিশানা করে মারতে থাকে। ওদের কাছে আত্মরক্ষা করার জন্য কিচ্ছু ছিল না, তাই ওরা ওখানেই মরে যায়। ওদের মারা শেষ হলে বাকি অফিসারদের নিয়ে চলে আসে হসপিটালের দিকে। ওখানে দেখে মোটামুটি ইরার ট্রিটমেন্ট করা শেষ। পাশে তানু বসে আছে। আকাশকে দেখে এসে জড়িয়ে ধরে। তানু, সব ঠিক আছে তো? ঠিক আছে। ডক্টর কি বলেছে? বলেছে 12 ঘন্টা পর জ্ঞান আসবে। 12 ঘন্টা পর ইরা চোখ মেলে তাকিয়ে আকাশকে ও তানুকে দেখতে পাবে তা কখনো আশা করেনি। সেজন্য আনন্দে চোখের পানি ফেলতে থাকে। কান্না করতে হবে না, ওরা তোমাকে কেন তুলে নিয়ে গিয়েছিল? ইরা সবটা বলতে থাকে। তার সাথে ইরা কোথায় চাকরি করে তাও বলে দেয়। সবটা শোনার পর আকাশ কি বলবে তা নিজেও বুঝতে পারছে না। খুশিতে আকাশকে জড়িয়ে ধরে সাথে তানুও। এই জন্যই বলছি তোমাকে ডেলিভারি চাকরিটা ছেড়ে দিতে। ঠিক আছে, তাহলে ডেলিভারি বয় থেকে এখন বউদের কুলের বাচ্চা নেওয়ার কাজে চাকরি করব। খুশি তো?
তানু ও ইরা দুজনে লজ্জা পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। আর এর মাঝেই গল্পটা শেষ হলো।